nutrition in diabetes and how কেমন করে আমরা প্রিভেনশন করব ডায়াবেটিস টু ডেভেলপ complication of diabetes. The main features today we can discuss through the matter. First, what is diabetes? Diabetes is a key. Diabetes is nothing. It is a metabolic disorder. একটা metabolic disease. Why is caused? Due to the insulin secretions, deficiency of insulin secretion or insulin action. এই দুটো কারণে হয়। তাতে কি হয়? ব্লাডের গ্লুকোজের মাত্রা বা কার্বোহাইড্রেটের মাত্রা অতিরিক্ত পরিমাণে বেড়ে যায় from the insulin secretion, insulin action defected জন্য। So এটা একটা metabolic disorder due to the insulin resistant as well as the insulin dysfunction and leading to the hyperglycemia, glycosuria মানে পেচ্ছাপে শর্করা বেরোনো, and lead to the last effect is lead to the development of complications, so microvascular or macrovascular দু প্রকার কমপ্লিকেশন আছে যেগুলো ডেভেলপ করতে পারে পরের দিকে। And one other things it is it divide of this subject. আমরা ফার্স্ট বলবো যে সিনারিও, ইন্ডিয়ান সিনারিও। What is the Indian scenario? মানে diabetic patient burden. What is the burden of Indian diabetic patients worldwide? According to the Lancet Diabetic and Endocrinology study, endocrinology wise studies, near about 100 to 101 million diabetic patient এখন ইন্ডিয়াতে আছে সারা পৃথিবীর মধ্যে। The second to the following China. And according to the আরেকটা স্টাডি আছে ICMR India Diabetic Study, India Diabetic Study, এটা দেখা গেছে near about 10 crores হিসেব অনুযায়ী 10 কোটি diabetic patient in 2023 in India. And another important point is pre-diabetes. Diabetic develop করেনি, pre-diabetes, a tip of the iceberg. Near about 25 million patient in India have pre-diabetes conditions. এটা আরেকটা জিনিস যেটা শহরে প্রিভ্যালেন্স, ডায়াবেটিসের প্রিভ্যালেন্স দেখা যায় ডিউ টু দ্য আরবানাইজেশন। শহরের প্রিভ্যালেন্স বেশি, ডায়াবেটিক রোগীর সংখ্যা শহরে বেশি। কেন? সো মেনি আর কজ দেয়ার। ফার্স্ট একটা কজ হচ্ছে ডায়েটারি ফুড হ্যাবিট, ল্যাক অফ ডায়েটারি ডাইভার্সিটি। মানে আমাদের দেশে ডায়েট habit very worst and dependence of higher carbohydrate. আমরা প্রচুর পরিমাণে খাওয়ার থেকে কার্বোহাইড্রেট, শর্করা জাতীয় পদার্থ বেশি পরিমাণে খাই। and processed food, one of the most important processed food or fast food, junk food, এইগুলো ডায়াবেটিসের শহরের প্রিভ্যালেন্সের জন্য বেশি দায়ী। and আরেকটা হচ্ছে ল্যাক অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি। এই ফিজিক্যাল অ্যাক্টিভিটি আমাদের শহরের কেন্দ্রিক লোকদের ম্যাক্সিমাম ল্যাক অফ, জায়গা বসে কাজ করা, ল্যাপটপে কাজ করা, কোনো হার্ড ওয়ার্ক, ফিজিক্যাল হার্ড ওয়ার্ক নেই। সেই কারণে খুব বেশি পরিমাণে প্রিভিলেন্স শহর কেন্দ্রিক লোকেদের ডায়াবেটিসের দেখা গেছে। অ্যান্ড আনাদার কন্ডিশন হচ্ছে এনভায়রনমেন্টাল। আমরা শহরের লোকেদের পলিউশন বেশি, এয়ার পলিউশন বেশি, so many are causes are there. এবার যেটা হচ্ছে ইন ডায়াবেটিক পেশেন্ট, কেন ডায়াবেটিক পেশেন্টদের গ্লুকোজ শর্করার নিয়ন্ত্রণ শরীরে কমে যায় কেন? দেখা গেছে ইন ডায়াবেটিক পেশেন্ট যেটা ইনসুলিন লেভেল, যখন একটা পেশেন্ট ডায়াবেটিস ডেভেলপ করলো তার শরীরে ইনসুলিন লেভেল খুব কমে যায়। এটাতে কি হয়? ইনসুলিন লেভেল কামস ডাউন ওভার দি ইয়ার। যত দিন যায় ইনসুলিন লেভেল কমতে থাকে। স্লাইড একই থাক, আমি যখন বলবো স্লাইড চেঞ্জ করবে ছাত্রী। হ্যাঁ, Okay, sir. I'll keep the slide, sir. Yes. This is another, আমি একটু জেনারেল আলোচনা করার পরে আমি স্লাইডে আসবো। Okay, sure. ইন ডায়াবেটিক পেশেন্টদের কি হয়? লো ইনসুলিন লেভেল। এটা দেখা গেছে খুব কম, ইনসুলিনের পরিমাণ খুব কমে যায়। আমরা নর্মাল মানুষের ক্ষেত্রে সে অ্যাজ এক্সাম্পল, একটা মানুষের ক্ষেত্রে যে দিনে 70 ইউনিট ইনসুলিন রিকোয়ারমেন্ট পড়ছে,
এই ইনসুলিনটার কাজ হচ্ছে শরীরে রক্তে শর্করার পরিমাণকে রিডিউস করা। এবার দেখা যাচ্ছে ইন ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে ইনসুলিন পরিমাণ, ইনসুলিন লেভেল ইজ ভেরি লেস, ইট উইল বি ভেরি লেস। তো ইনসুলিন লেভেলস কাম ডাউন ওভার দি ইয়ার, যত দিন যায় ইনসুলিন লেভেল কমতে থাকে। তাতে কি হয়, গ্লুকোজ ক্যানট বি এন্টার ইনটু দি ইনসাইড। এই যে গ্লুকোজ আমাদের শরীরে যে রক্তে শর্করা, সেটা সেলের মধ্যে প্রবেশ করতে পারে না। সেলের মধ্যে না প্রবেশ করতে পারলে রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায়, এবং সেলে যদি এটা প্রবেশ করতে পারে নর্মাল মানুষের, এটা গ্লুকোজটা সেলের মধ্যে প্রবেশ করতে পারে, মানে কোষের মধ্যে প্রবেশ করতে পারে, তখন কোষ থেকে এটা এনার্জি বা অন্য আদার কম্পাউন্ডে ট্রান্সফার হয়ে যায়। সেক্ষেত্রে সুগারটা নর্মাল থাকে। কিন্তু ডায়াবেটিক পেশেন্টদের গ্লুকোজ ক্যানট এন্টার ইনসাইড ইনটু দি সেল ডিউ টু দ্য ল্যাক অফ ইনসুলিন। আনাদার একটা কজ, আমাদের শরীরে লিভার বলে লিভার আছে, যেটা ইট ইজ লিভার প্রডিউস এক্সট্রা গ্লুকোজ। এই ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে এক্সট্রা গ্লুকোজ তৈরি করে, এইটা শরীরে রক্তের সঙ্গে মিশে থাকে। সেই কারণে হাই ব্লাড সুগার আমরা এদের সবসময় পাই। দেন সেকেন্ড স্লাইড, ছেত্রী, Next show your slide, slides. please. Second slide. Next slide. রাইট, সেকেন্ড স্লাইড। আচ্ছা, ইনসুলিন ফার্স্ট আমাদের খুব সহজভাবে বুঝতে হবে ইনসুলিনটা কি, ইনসুলিনটার কাজ কি, ইনসুলিনটা কি, ইনসুলিনটা কোথা থেকে আসে। এইটা একটা খুব সাধারণ প্রশ্ন, যেটা প্রত্যেক ডায়াবেটিক পেশেন্টদের মনে জাগে, যে ইনসুলিনটা কি। ইনসুলিন হচ্ছে এমন একটা কেমিক্যাল সাবস্ট্যান্স, যেটা আমাদের প্যানক্রিয়াস, অগ্নাশয় বলে একটা শরীরে অর্গান থাকে, যেটা হচ্ছে ঠিক স্টমাকের নিচেই থাকে, যেটা, হ্যাঁ, স্টমাক যেখানে ডিওডোনাম থেকে শুরু হচ্ছে, ডিওডোনাম থেকে, ডিওডোনামের ঠিক স্টমাক বডি অ্যান্ড ডিওডোনামের ঠিক মাঝখানে থাকে ইনসুলিন। এই প্যানক্রিয়াসে দুটো পার্ট থাকে। একটা পার্ট কি করে, একটা পার্ট এক্সোক্রিন পার্ট অ্যান্ড এন্ডোক্রিন পার্ট, দুটো পার্ট। এক্সোক্রিন এন্ডোক্রিন পার্টের কাজ আলাদা আলাদা। এই এন্ডোক্রিন পার্টটা সিক্রেট করে এই আমাদের ইনসুলিন, আর এক্সোক্রিনটা কি করে, এক্সোক্রিনটা অগ্নাশয়ের দুটি পোর্শন হচ্ছে এক্সোক্রিন, এন্ডোক্রিন। তাহলে আর এক্সোক্রিন পার্ট হচ্ছে ডাইজেস্টিভ এনজাইম সিক্রেট করে, যেটা আমাদের হজমে সাহায্য করে। সেটা ডাইরেক্ট পোর্ড ইনটু দ্য ডিওডোনাম, মানে ডিওডোনামে ডাইরেক্ট ঢুকে যায়। আর যে এন্ডোক্রিন পার্টটা আমাদের ওখান থেকে অনেকগুলো সেল আছে, এই সেলগুলো থেকে কতগুলো কেমিক্যাল তৈরি করে, বা যেমন ইনসুলিন, গ্লুকাগন, যেমন ওখানে সেল আছে, আলফা সেল বলে একটা সেল আছে, এই সেলটা তৈরি করে গ্লুকাগন। গ্লুকাগনের কাজ হচ্ছে রক্তে শর্করার পরিমাণ বাড়াতে সাহায্য করে, ঠিক ইনসুলিনের উল্টো। আর এটা বিটা সেল সিক্রেট করে হচ্ছে আমাদের ইনসুলিন। এই ইনসুলিনটার কাজ হচ্ছে রক্তে শর্করার পরিমাণ কমাতে সাহায্য করে। আর আলাদা সেল আছে, আমরা সেগুলো যাচ্ছি না, ডেল্টা সেল, সোমাটাস্ট্যানিন, অগ্নাশয় পলিপেপটাইড আছে, আমরা এগুলোতে যাচ্ছি না। তাহলে এই দুটো পার্টের কাজ আমরা, বিটা সেল মেইনলি আমাদের আলোচনার বিষয়, বিটা সেল থেকে ইনসুলিন তৈরি করে। ইনসুলিনের কাজটা কি আমরা সেটা এবার আরম্ভ করবো। এই ইনসুলিন কিভাবে কাজ করে। নেক্সট স্লাইড। আমরা যখন খাবার খাই, নেক্সট স্লাইড, আমরা যখন খাবার খাই, তখন আমাদের যে ব্লাড স্ট্রিমে ব্লাড গ্লুকোজটা আর এন্টার ব্লাড স্ট্রিম অ্যান্ড ব্লাড গ্লুকোজ লেভেল খুব পরিমাণে বেড়ে যায় আমরা যখন খাবার খাই। ইনসুলিন কি করে, ইনসুলিন একটা হরমোন, এই রক্ত শর্করাকে, মানে ব্লাড গ্লুকোজকে সেল বা কোষের মধ্যে ঢুকতে সাহায্য করে। এইভাবে রক্ত থেকে কোষে প্রবেশ করে এই গ্লুকোজটা। আর এই শর্করা কোষ থেকে নানাভাবে এই শর্করাগুলো কোষ থেকে নানাভাবে ইউটিলাইজ হয়ে অন্যান্য ম্যাটেরিয়ালসে পরিণত হয়। এইভাবে আমাদের গ্লুকোজটা মেনটেন হয়। কিন্তু ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে ব্লাড গ্লুকোজ, ইনসুলিন যদি কমে যায়, এই আমাদের সেলের মধ্যে গ্লুকোজ লিভ ইন দ্য ব্লাড স্ট্রিম অ্যান্ড এন্টার দি সেল, এটা যে নর্মাল পেশেন্টদের ক্ষেত্রে। এবার ইনসুলিন যদি আমাদের কমে যায়, সেল টার্ন গ্লুকোজ ইনটু দ্য এনার্জি। কিন্তু যদি আমরা ইনসুলিন কমে যায়, সেক্ষেত্রে কি হয়, এই শর্করাটা সেলে ঢুকতে পারে না। সেক্ষেত্রে ব্লাড স্ট্রিমে এই শর্করার পরিমাণ প্রচুর পরিমাণে বেড়ে থাকে। তখনই আমরা বলি সুগার, ইট ইজ ব্লাড সুগার লেভেল ইজ ভেরি হাই।
এইটা আমাদের একটা বলা দরকার যে ব্লাড সুগার লেভেল আমরা মোটামুটি অ্যাকর্ডিং টু দ্য ডায়াবেটিক আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশন, ব্লাড সুগার লেভেল আমরা কত কত হলে ব্লাড সুগার বলবো, কত হলে প্রি ডায়াবেটিস বলবো, এটা আমাদের একটু আলোচনা করা দরকার আছে। যেমন ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া অ্যাকর্ডিং টু দ্য আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশন, যখন আমরা দেখবো ফাস্টিং ব্লাড সুগার গ্রেটার দ্যান 110 আর 120, তখন আমরা বলবো ইজ ডেভেলপ ডায়াবেটিস। অ্যান্ড পিপিবিএস গ্রেটার দ্যান 140-160, তখন আমরা বলবো যে শরীরে ডায়াবেটিস এসছে না। আইটিটি গ্রেটার দেন 126, ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স বলে একটা গ্লুকোজ খেয়ে যেটা টেস্ট করা হয়, ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স যদি 126-এরও পড়ে, তখনই বলবো আমরা যে পেশেন্টটি ডায়াবেটিস ডেভেলপ করেছে। নেক্সট স্লাইড। এই ডায়াবেটিস পেশেন্টের প্রচুর রকম ডায়াবেটিস হয় আমাদের, নিয়ার অ্যাবাউট 86 টাইপ অফ ডায়াবেটিস আর দেয়ার ইন দ্য ওয়ার্ল্ড। বাট আমাদের বিষয়বস্তু যেটা কমন ডায়াবেটিস যেগুলো, আমরা সেগুলো নিয়ে একটু আলোচনা করবো। কমন টাইপ অফ ডায়াবেটিস, কমন টাইপ অফ ডায়াবেটিসের মধ্যে টাইপ 1 ডায়াবেটিস বলে একটা ডায়াবেটিস আছে, যেটা হচ্ছে জুভেনাইল ডায়াবেটিস। আর একটা নাম হচ্ছে জুভেনাইল ডায়াবেটিস। এটা কি হয়, এটা অতি ছোট অল্প বয়সে এটা এসে যায়। এটা কেন অফেন, ইট ইজ অফেন হেরিডিটারি। এটা থেকে মানে আহ, আহ, এটা মা বাবার থেকে জেনেটিক্স একটা ডিসপোজিশন আছে, এটা হেরিডিটারি কারণে এটা আসতে পারে। এটা কি হয় এই এই টাইপ 1 ডায়াবেটিসে ইনসুলিন ইনসাফিসিয়েন্সি, ইনসাফিসিয়েন্ট ইনসুলিন প্রোডাকশন, মানে ইনসুলিন প্রোডাকশন প্রায় হয় না বললেই চল। হ্যাঁ, রেগুলার ইনসুলিন ইনজেকশন এখানে আচ্ছা, কেন ইনসুলিন প্রোডাকশন হয় না? আর ইনসুলিন প্রোডাকশন যেটুকু হয় সেটা কি হয়, কতগুলো অ্যান্টিবডি তৈরি হয় আমাদের শরীরে এই টাইপ 1 ডায়াবেটিস। সেই অ্যান্টিবডিগুলো আমি ছোট করে দু একটা বলছি। অটো অ্যান্টিবডি সেগুলো যেতে, যেমন আইসিএ, আইসোলেট সেল অ্যান্টিবডি এগেনস্ট বিটা সেল। এই যে বিটা সেল থেকে যে ইনসুলিন তৈরি হচ্ছে, এই এই অ্যান্টিবডিটা কি করছে, বিটা সেলটাকে ডিস্ট্রাক্ট করে দিচ্ছে, ধ্বংস করে দিচ্ছে। সেক্ষেত্রে ইনসুলিন প্রোডাকশন হ্যাম্পার্ড হচ্ছে। আর একটা অ্যান্টিবডি আছে যেটা গ্যাড 65 অ্যান্টিবডি, যেটা বলে গ্লুটামিক অ্যাসিড ডিকার্বক্সিল অ্যান্টিবডি। এই অ্যান্টিবডিটাও ইনসুলিন সিক্রিশন ডিস্ট্রাকশন অফ দি বেটা সেল করছে। আর ইনসুলিন অটো অ্যান্টিবডি আর একটা আছে, যেটা ইনসুলিন যেটা তৈরি হচ্ছে সেই ইনসুলিনটাকে নষ্ট করে দিচ্ছে, ইনসুলিন অটো অ্যান্টিবডি। তাহলে টাইপ 1-এর ক্ষেত্রে দেখলাম এই অটো অ্যান্টিবডি ইনসুলিনটাকে নষ্ট করে দিচ্ছে, যেটুকু ইনসুলিন তৈরি হচ্ছে, ধরুন 5% কি 10% ইনসুলিন, তাও নষ্ট হয়ে যাচ্ছে অটো অ্যান্টিবডি দ্বারা। এবং যেহেতু বিটা সেল ডিস্ট্রাকশন হয়ে যাচ্ছে, এটাতে অবভিয়াস যে ইনসুলিন সাফিসিয়েন্ট হবে না, সেক্ষেত্রে ইনসুলিন সাফিসিয়েন্ট তৈরি হবে না ব্লাড গ্লুকোজ কমানোর জন্য। আর এটা হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস গেল, এটা জুভেনাইল ডায়াবেটিস। ইট ইজ developed in the early stage of life. And another main type of diabetes হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস। এইটা একটু নিয়ার অ্যাবাউট 35-40 এই সময় আসে। এটা দুটো প্রিডিসপোজিশন, যদি আমরা কারণ দেখি, এটা জেনেটিক কারণে হতে পারে, এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস হতে পারে। সো মেনি কারণ কজ আর দেয়ার। এটা আমাদের ভারতবর্ষে কেন সারা পৃথিবীতে কমন ফর্ম অফ ডায়াবেটিস হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস। ম্যাক্সিমাম ডায়াবেটিস পেশেন্ট হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস। সো মেনি রিস্ক ফ্যাক্টর, তার মধ্যে অনেকগুলো কারণ আছে যেগুলো এই ডায়াবেটিসটা ডেভেলপ করে। একটা হচ্ছে মানে স্থূলকায়, মানে যাদের ওয়েটটা খুব বেশি, বিএমআই বডি মাস ইন্ডেক্স খুব বেশি, তাদের ক্ষেত্রে এই ডায়াবেটিস ডেভেলপ করার চান্স খুব বেশি। একটুখানি এটা বয়সে বললাম 35-40 ইয়ার্সের পরে। অবশ্যই এখন আমরা রেগুলার বেসিসে পাই 25-30 এরকম এজের পেশেন্টও পাচ্ছি, যারা টাইপ 2 ডায়াবেটিস ডেভেলপ করে নিয়ে আমাদের কাছে আসছে। আর আর ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর আমাদের, ডিউ টু দ্য ল্যাক অফ রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটি, আমাদের শারীরিক কসরত, আমরা ব্যায়াম করি না, আমরা যোগাভ্যাস করি না, এই একটা কারণ হচ্ছে এই ডায়াবেটিসটা ডেভেলপমেন্টের অন্যতম কারণ। আর আনাদার ফুড হ্যাবিট, ফাস্ট ফুড আর হাই ক্যালোরিক ফুড আর হাই হাই কার্ব ফুড, এইগুলো হচ্ছে টাইপ 2 ডায়াবেটিসের মূল কারণ। আনাদার ফর্ম অফ ডায়াবেটিস, ভেরি ইম্পর্টেন্ট ডায়াবেটিস, জেস্টেশনাল ডায়াবেটিস। এইটা কারণ এটা তৈরি হয় আমাদের ডিউরিং দ্য প্রেগনেন্সি, নানা রকম হরমোনাল চেঞ্জ হয়। এই হরমোনাল চেঞ্জের হাই ব্লাড গ্লুকোজ লেভেল হয়ে যায়, যে
এটা কাউন্টার মেকানিজম বলি এটা, হ্যাঁ। এটা যে একটা হরমোনাল এক্সিস আছে, এই হরমোনাল চেঞ্জেসগুলোর জন্য এই এক্সিসটা চেঞ্জ হয়ে যায়, সেই কারণে আমাদের গ্লুকোজ লেভেলটাও বেড়ে যায়, ইনসুলিন সিক্রেশনটাও কমে যায়। এটা আফটার ডেভেলপ প্রেগনেন্সির পরে এই ডায়াবেটিসটা মহিলাদের আসে, এবং এটা দেখা যায় ম্যাক্সিমাম মহিলাদের অ্যাট দ্য টাইম অফ দিস ওমেন কি হয়, এই গেস্টেশনাল ডায়াবেটিসটা 15 to 20% ক্ষেত্রে পরবর্তীকালে লং স্ট্যান্ডিং মানে টাইপ 2 ডায়াবেটিসে কনভার্ট হয়ে যায়। হুম। আর একটা ডায়াবেটিস এখানে মেনশন করা নেই, এটা একটু ইম্পর্টেন্ট, এই টাইপ 1 টাইপ 2 অ্যান্ড গেস্টেশনাল। আর একটা ডায়াবেটিস মডি, ম্যাচুরিটি অনসেট ডায়াবেটিক অফ ইয়াং, ইট ইজ ভেরি কমন ফর্মস, ম্যাচুরিটি অনসেট ডায়াবেটিস অফ ইয়াং। এইটা হচ্ছে একদম টিপিক্যালি হেরিডিটারি ডায়াবেটিস কজড বাই মিউটেশন অফ জিন্স, জেনেটিক মিউটেশনের জিন্স দ্যাট, সেটা কি করে, এই জিনের মিউটেশনের কারণে এই ইনসুলিন যে প্রোডাকশন হয়, যে প্রোডাকশনটাইটাকে ব্যাহত করে, সেই কারণে এইটা মোটামুটি 19-20 পর থেকে এই ডায়াবেটিসটা, মানে 30-এর মধ্যে এই ডায়াবেটিসটা ডেভেলপ করে, পিওরলি জেনেটিক ডিউ টু দ্য জিন মিউটেশনস। এটা আমাদের খুব একটা দরকার হয় না। আর আনাদার ফর্ম অফ ডায়াবেটিস, প্রি ডায়াবেটিস, ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। The slide is not showing this pre-diabetes. এইটা প্রিডায়াবেটিসে কি হয়, ব্লাড সুগার লেভেল হায়ার দেন দ্য নর্মাল, এটা থাকে ব্লাড সুগার লেভেল নর্মালের থেকে হায়ার থাকে, বাট নট এনাফ টু ডায়াগনোসিস টাইপ 2 ডায়াবেটিস। এটা কিন্তু টাইপ 2 ডায়াবেটিস হতে গেলে যে ব্লাড সুগারের ক্রাইটেরিয়া আছে সেটা মেট করে না, সুতরাং ঠিক বর্ডার লাইন থাকে, এইটাকে আমরা হচ্ছে প্রি ডায়াবেটিস বলি। এটা এই ভারতবর্ষের প্রায় 25 মিলিয়ন লোকের প্রি ডায়াবেটিস, টিপ অফ দি আইসবার্গ, আমরা জানি না তাদের প্রি ডায়াবেটিস আছে। এইটা রেগুলার বেসিসে চেক আপের মধ্যে না থাকলে পরবর্তীকালে ডায়াবেটিস ডেভেলপ করতে পারে। সেই কারণে আমরা রেগুলার বেসিস 3 মাস বাদে বাদে, বা যাদের ম্যাটারনাল প্যাটার্নাল হিস্ট্রি আছে, বা সিবলিংস, যার সিবলিংস যদি ডায়াবেটিক হয়, যার জেনেটিক হিস্ট্রি আছে, তাদের ক্ষেত্রে আমরা রেগুলার বেসিসে এই ডায়াবেটিসটাকে, প্রি ডায়াবেটিসটাকে যাতে ডেভেলপ না করে ডায়াবেটিসে, সেই কারণে রেগুলার বেসিসে A1C একটু টেস্ট করা উচিত, 3-4 মাস 5 মাস বা 6 মাসে, মিনিমাম 6 মাসে একবার। আর ব্লাড সুগার তো রেগুলার বেসিসে চেক করা অবশ্যই উচিত। এইটা টাইপ, নেক্সট স্লাইড। ডায়াবেটিসের এটা তো প্রকারভেদ, আমরা যেটা বললাম টাইপ 1 ডায়াবেটিস, টাইপ 1 ডায়াবেটিস দেখা যাচ্ছে সব ডায়াবেটিস 5 to 10% পিপল উইথ ডায়াবেটিস, মানে 100%, 100 জনের মধ্যে 5 থেকে 10% পেশেন্ট টাইপ 1 ডায়াবেটিস, প্রায় 90 to 95% টাইপ 2 ডায়াবেটিস। এটা হচ্ছে হিসাব, মোস্ট কমন ওয়ান 45 ইয়ার্স দেখা যায় টাইপ 2 ডায়াবেটিস। আর এটা এনি এজে, টাইপ 1 এনি স্টেজে এটা ডেভেলপ করতে পারে। মেনলি এটা আমরা বলি জুভেনাইল ডায়াবেটিস, বাচ্চাদেরই এটা বেশি হয়। আর টাইপ 1 ডায়াবেটিসের ক্ষেত্রে ট্রিটমেন্টের কোনো অপশন নেই, ইনসুলিন আর ইনসুলিন আর ইনসুলিন, ইনসুলিন ছাড়া কোনো অপশন নেই, কেননা ইনসুলিন প্রোডাকশন, ইনসুলিন ফাংশন জিরো, এক্ষেত্রে টাইপ 1 ক্ষেত্রে জিরো, সেই কারণে ইনসুলিন ছাড়া কোনো উপায় নেই। আর টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে আমরা ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্ট দিয়ে আরম্ভ করতে পারি, ওরাল হাইপোগ্লাইসেমিক যখন ফেলিওর হবে তখন আমরা ইনসুলিন দিকে যেতে পারি। তার সঙ্গে আমাদের ডায়েটারি মডিফিকেশন করতে হবে, খাওয়া দাওয়া থেকে আরম্ভ করে ফিজিক্যাল অ্যাক্টিভিটি, এগুলো রেগুলার বেসিসে চালিয়ে যেতে হবে। নেক্সট স্লাইড, ইনসুলিন অ্যান্ড ডায়াবেটিস। এটা আমরা যেটা অলরেডি আলোচনা করলাম, আমার বডি সেল বিকাম রেজিস্ট্যান্ট টু ইনসুলিন, আমাদের ইনসুলিন কোনো কাজ করে না, রেজিস্ট্যান্ট টু ইনসুলিন, ইনসুলিন রেজিস্ট্যান্ট হয়ে গেছে, ইনসুলিন, এই যে ইনসুলিনটা তৈরি হচ্ছে ইনসুলিনটা কোনো কাজ করছে না। আবার আরেকটা হচ্ছে আমাদের যে অগ্নাশয় প্যানক্রিয়াস, নট, এইটা দেখা গেছে অ্যাকর্ডিং টু দি ইকুইপেডিয়াস বলে একটা স্টাডি আছে, স্টাডি অনুযায়ী যখন আমাদের পেশেন্ট আমাদের কাছে আসে, জাস্ট ডায়াগনোসিস হয়েছে, নিউলি ডায়াগনোস ডায়াবেটিক পেশেন্টস, আর পিপি ফাস্টিং সুগার HbA1c করে নিয়ে আমাদের কাছে আসলো, দেখলাম আমরা ফ্র্যাঙ্ক ডায়াবেটিস ডেভেলপ করে গেছে। কিন্তু যেটা হচ্ছে প্যানক্রিয়াস অলরেডি আমরা যখন পাই, ইনসুলিন সিক্রিশন প্রায় বেঁচে থাকে 5 to 10%, মানে বিটা সেল অলরেডি 90%, 80 to 90% অলরেডি ডিস্ট্রয় হয়ে গেছে, আর ওই 10 to 20% যে আছে তার থেকে ইনসুলিন তৈরি হয়, সুতরাং ইনসুলিনের পরিমাণে কমে যায়।
সেই কারণে আমরা রক্ত শর্করার মাত্রা আহ, শরীরে কমানোর পরিমাণটাও সেটা কমে যায়। অ্যান্ড এই দুটো কেসেই টাইপ 1, ইন বোথ কেসেস গ্লুকোজ ক্যানট এন্টার আওয়ার ব্লাড সেল। আমরা যেটা আগেই বললাম যে যদি আমাদের গ্লুকোজ আমাদের বডি সেলে প্রবেশ না করতে পারে, তাহলে সেটা আমরা ব্লাড স্ট্রিমে থেকে যাচ্ছে, ব্লাড স্ট্রিমে থাকতে থাকতে এটা হাই হয়ে যাচ্ছে। সেটাই সেক্ষেত্রেই হাই ব্লাড গ্লুকোজ লেভেল আমরা মেনটেন করছি, তখনই আমরা বলছি যে ফ্র্যাঙ্ক ডায়াবেটিস ডেভেলপ করেছে। যত দিন যাবে এই গ্লুকোজ ব্লাড স্ট্রিমে যদি হাই ব্লাড গ্লুকোজ থাকে বা শর্করা থাকে, সেক্ষেত্রে হয় কি, ড্যামেজ অফ দি ভেরিয়াস অর্গান, যেটা বলি আমরা মাইক্রোভাস্কুলার ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশন অলরেডি ডেভেলপ করতে থাকে। নিয়ার অ্যাবাউট আফটার 5 to 6 ইয়ার্স এক একটা করে আমাদের অর্গান এই কমপ্লিকেশন ডেভেলপের দিকে এগিয়ে যায়। নেক্সট স্লাইডস। নেক্সট স্লাইডস। রিস্ক ফ্যাক্টর অফ ডায়াবেটিস। আমার ডায়াবেটিসটা কেন হয় এইটা আমাদের খুব অলরেডি আমরা ডিসকাস। যেসব পেশেন্টের ওয়েট ওবেস, যে বিএমআই অ্যাবভ 23, 24, তাদের ক্ষেত্রে চান্স অফ ডায়াবেটিস খুব বেশি। যাদের সিডেন্টারি অ্যাক্টিভিটি, যারা ফিজিক্যাল ওয়ার্ক করে না, সেক্ষেত্রে তাদের ক্ষেত্রেও ডায়াবেটিসের চান্স খুব বেশি। লাইফস্টাইল, রিল্যাক্টান্ট লাইফস্টাইল, সেক্ষেত্রে ডায়াবেটিস, এই টাইপ 2 ডায়াবেটিসের চান্স খুব বেশি। যারা দেখা গেছে বাড়ির মা বাবা ডায়াবেটিস আছে, সেবলিং বা মা বাবার প্যারেন্টসের ডায়াবেটিস আছে, তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্টের চান্স, এই ডায়াবেটিস ডেভেলপমেন্টের চান্স খুব বেশি। আর যেসব মহিলাদেরকে, ইন কেস অফ ফিমেল, যারা অলরেডি জেস্টেশনাল ডায়াবেটিস ডেভেলপ করে ফেলেছিল, তাদের ক্ষেত্রেও চান্স বেশি। সো লাইফস্টাইল মডিফিকেশন ইন দিস, অল দিস ইন দিস কেস ইজ ভেরি ভেরি ক্রুশিয়াল ফর পেশেন্টস। হুম। তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স আর ইম্পেয়ার্ড ফাস্টিং গ্লুকোজ দেখা যাচ্ছে তাদের ক্ষেত্রে। ইম্পেয়ার্ড গ্লুকোজ, ফাস্টিং গ্লুকোজ টলারেন্স, গ্লুকোজের মাত্রা সবসময় শরীরে বেশি থাকছে। সেক্ষেত্রে অ্যাবনর্মাল ব্লাড কোলেস্টেরল আর লিপিড বেশি থাকলেও ডায়াবেটিসের চান্স খুব বেশি থাকে। অ্যান্ড হাই ব্লাড প্রেশার, এই হাই ব্লাড প্রেশার ইজ অ্যাসোসিয়েটেড উইথ ভেরি কনজেন্ট উইথ টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস। এই ফ্যাক্টরসগুলো ডায়াবেটিস, টাইপ 2 ডায়াবেটিস ডেভেলপমেন্টের জন্য খুব প্রত্যক্ষভাবে দায়ী। নেক্সট স্লাইড। নেক্সট স্লাইড। সাইন আপ সিমটমস। মোটামুটি আমরা সাইন আপ সিমটমস, একটা পেশেন্ট আমাদের কাছে যখন আসে, মোটামুটি যে সাইন আপ সিমটমসগুলো আমাদের বলে, ডাক্তারবাবু আমরা ব্লাড ভিশনস, আমরা চোখে কম দেখছি, সেক্ষেত্রে সেটা সেটা দেখা গেছে মোটামুটি 350, 400, 300, 400-এর ওপর হলে দেখছি ব্লাড ভিশন একটা, হঠাৎ একটা ব্লাড ভিশন দেখতে পাচ্ছি কদিন ধরে ডাক্তারবাবু, একটা ব্লাড ভিশনস। হুম। আর মাঝে মাঝে বারবার একটু খিদে খিদে হচ্ছে আমাদের, হ্যাঁ, এইসব এই এই লক্ষণগুলো নিয়ে আসছে। আর রাত্রিবেলা বারবার ইউরিন ইউরিন করতে যেতে হচ্ছে। আর মোস্ট ইম্পর্টেন্ট যেটা আমাদের চেম্বারে পেশেন্ট যেটা নিয়ে আসে, যদি এই মানে ওয়েট লস ইজ দ্য কার্ডিনাল ফিচার্স, মানে অন্য কোনো সিমটমস নাও থাকতে পারে, কিন্তু ওয়েট লসটা কার্ডিনাল ফিচার্স, মানে ক্যাটাবলিক স্টেট ডায়াবেটিস, ইটস এ ক্যাটাবলিক স্টেট। তো ওয়েট লসটা খুবই ইম্পর্টেন্ট। যারা প্রপারলি ডায়াগনোস না হয়, অনেক দিন ধরে হয়তো প্রি ডায়াবেটিস ছিল, তারপর ডায়াবেটিস ডেভেলপ করেছে, বুঝতে পারিনি, কিন্তু একটা ইনসিপিয়েন্ট ওয়েট লস হয়ে যাচ্ছে। এই ওয়েট লসটা খুব ইম্পর্টেন্ট। এই ওয়েট লসটা আমাদের মাথায় রাখতে হবে। তারা এসে বলে, স্যার ডাক্তারবাবু আমাদের চেহারাটা খুব খারাপ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে এই সাইন সিমটমসটা খুব ইম্পর্টেন্ট। কোনো জায়গায় কেটে গেলে হিল করতে অনেক দেরি হচ্ছে, হ্যাঁ, এবং সকালবেলা উঠতে, দেখো সকালবেলা উঠতে পারছি না, একটু টায়ার্ড লাগছে, উইক লাগছে, হ্যাঁ, হাত পাগুলো একটু জ্বালা জ্বালা করছে, হ্যাঁ, ভারী ভারী লাগছে, হুম। এইগুলো, এই সিমটমসগুলো নিয়ে বেসিক্যালি পেশেন্ট আমাদের কাছে রিপোর্ট করে। আবার আরেকটা, যেটা এখানে সেই স্লাইডে নেই, নিউলি ডায়াগনোসিসের ক্ষেত্রে, বিশেষ করে অল্প বয়সী ডায়াগনোসিস ক্ষেত্রে, যেটা হচ্ছে ইচিং অফ দ্য গ্ল্যান্স পেনিস। ইন কেস অফ মেল পেশেন্টে দেখা যায় গ্ল্যান্স পেনিসে একটা ইচিং হচ্ছে সবসময়, এইটা নিয়েই প্রেজেন্ট করছে, আদার কোনো সিমটমস নেই। অ্যান্ড ইন কেস অফ ওম্যান, মানে মহিলাদের ক্ষেত্রে দেখা যায় একটা ভালভোভাজাইনাইটিস, একটা ইচি ভালভা। এইটা খুব ইম্পর্টেন্ট। এই এই শুধু এই এই ফিচার্স নিয়ে অনেকে আমাদের কাছে প্রেজেন্ট করছে, ডাক্তার এইগুলো কেন হচ্ছে, রেগুলার বেসিসে এটা অনেক দিন ধরে এটা হচ্ছে, তখনই আমাদের মাথায় আসা উচিত এটা হি অর শি ক্যান মে ডেভেলপ ডায়াবেটিস। তখন আমরা এটা আমরা ল্যাবরেটরি টেস্টের জন্য পাঠাই।
নেক্সট স্লাইড। এটি ভেরি ইম্পর্টেন্ট টুডেস ডিসকাশন, যেটা হচ্ছে ডায়াবেটিস যদি আমাদের নিয়ন্ত্রণে না থাকে তাহলে কি কি হতে পারে, এইগুলো মাথায় রাখতে হবে কি কি হতে পারে। মেনলি মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশন যেটা বলি আমরা। ফার্স্ট আমরা একটা পেশেন্ট ডায়াবেটিস ডেভেলপ করলো, উইদিন ইজ কন্ট্রোল উইথ দি মেডিকেশন, ওই যে ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্ট দিয়ে যে ওষুধ খেয়ে যদি ঠিকঠাক থাকে তাহলে ভালো। যাদের এক্ষেত্রে ওষুধ খেয়ে ঠিকঠাক থাকছে না, ঠিক 5 থেকে 7 বছরের মাথায় আমরা দেখি এসে আমাদের কাছে বলে, তা তো আমরা নার্ভটা, আমার হাত পাগুলো ঝিনঝিন করছে, এই নার্ভ ড্যামেজ, এই নার্ভ ড্যামেজের এই কার্ডিনাল ফেজে হাত পাগুলো ঝিনঝিন করছে, একটুখানি হাত পাগুলো ভারী লাগছে। এবং এমনও দেখা গেছে কোনো সময় যদি কেটে যায় একটা, হট করে একটা কোনো ল্যাসারেশন হলে, এই ল্যাসারেশন থেকে একটা আলসারেশন ডেভেলপ করে যাচ্ছে, একটা ইনফেকশন, একটা আলসারেশনের চান্স হয়ে যাচ্ছে। এগুলো হচ্ছে ফিচার্স অফ নার্ভ ড্যামেজ, মানে নেফ্রো কি বলে, দেন কামিং টু দ্য রেটিনোপ্যাথি। হোয়াট ইজ রেটিনোপ্যাথি? রেটিনোপ্যাথি হচ্ছে চোখের ব্লাড ভেসেল। ঠিক 10 ইয়ার্স, 7 to 10 years পেশেন্ট এসে বলছে, তা তো আমরা একটু চোখে ঝাপসা দেখছি, একটু চোখের একটা ফ্লোটার দেখছি, একটা চোখের মধ্যে একটা কালো কি ভেসে যাচ্ছে। এগুলো হচ্ছে রেটিনোপ্যাথি। তখন আমরা বুঝবো যে রেটিনোপ্যাথি ডেভেলপ করেছে। একটা কটন দেখা গেল, অ্যানজিও করে বা সিটি করে দেখা গেল যে একটা চোখের মধ্যে কটন স্পট হলো, একটা স্পট দেখা গেল বা একটা হেমারেজ দেখা গেল। এইগুলো ডেভেলপ করতে পারে এমন। এবং রেটিনোপ্যাথি কিন্তু গ্রেডেড কম্বিনেশন, এই দু রকম রেটিনোপ্যাথি হয়। একটা হচ্ছে প্রগ্রেসিভ রেটিনোপ্যাথি, এনপিডিআর আর পিডিআর, আর নন প্রগ্রেসিভ রেটিনোপ্যাথি। এই প্রগ্রেসিভ রেটিনোপ্যাথি ইজ ভেরি ডেঞ্জারাস কন্ডিশন। ইট ক্যান লিড টু দ্য ব্লাইন্ডনেস অলসো। এই যদি আনকন্ট্রোল ডায়াবেটিস থাকে, এই প্রগ্রেসিভ রেটিনোপ্যাথি ব্লাইন্ডনেসও ঘটিয়ে দিতে পারে। সুতরাং এটাকে মাথায় রাখতে হবে যে রেগুলার বেসিসে, বছর ইয়ারলি 2বার আই চেক আপ, মিনিমাম না পারলে বছরে 1বার অন্তত রেগুলার বেসিসে আই চেক আপ, রেটিনা চেক আপ। ওই দিয়ে ডাইলেট করে রেটিনা চেক আপটা মাস্ট, এটাকে মাথায় রাখতে হবে। আর আরেকটা কমপ্লিকেশন হচ্ছে কিডনি ফেলিওর, কিডনি ডিজিজ। এরা পেশেন্ট, যে পেশেন্ট যারা অনেক দিন ধরে ডায়াবেটিসে ভুগছে, অথচ মনিটর করে ডায়াবেটিসটাকে, ফলো আপ করে না, ডায়াবেটিসটাকে চোখের মধ্যে রাখে না, মানে নিয়ন্ত্রণের মধ্যে রাখে না, এইগুলো কিডনি ফেলিয়ার হতে পারে। সেক্ষেত্রে আমরা দেখা যায় একটু হাত পাটা ফুলে গেল, বা ক্রিয়েটিনিন একটু বর্ডার লাইন হাই হচ্ছে, এইগুলো একটা অ্যানাসার্কা ডেভেলপ করছে, একটা উইকনেস, একটা ফ্যাটিক ডেভেলপ করছে, তখন আমরা বুঝবো এটা কিডনি ডিজিজের দিকে এগোচ্ছে। সুতরাং আমরা সেই ক্ষেত্রে নানা রকম টেস্ট আছে, মাইক্রোনারি মাইক্রো অ্যালবুমিন টু ক্রিয়েটিন রেশিও, 24 আওয়ার্স ইউরিন প্রোটিন আমরা দেখি। আর কিডনি ফাংশন টেস্ট তো রেগুলার বেসিসে করা হয়। এখন আরো ভালো ভালো টেস্ট এসে গেছে, যেমন সিস্টাটিন সি বলে একটা টেস্ট আছে, এগুলো হাই এন্ড টেস্ট। এগুলোতে মিনিমাল এফেক্ট যদি কিডনিতে হয় সেটাও ধরা পড়তে পারে সিস্টাটিন সি থেকে। নেক্সট স্লাইড। যেটা আমরা আগেই বললাম রেটিনোপ্যাথি, এই যে রেটিনোপ্যাথি এখানে অলরেডি ডিসকাস। রেটিনোপ্যাথি কি হয়, আমরা পেশেন্ট আমাদের কাছে এসে বলে, তাকে আমরা একটা ব্লাড ভিশন দেখছি, আর ভিশনটা ব্লাড হচ্ছে, আমরা ঝাপসা দেখছি, স্পট একটা ডার্ক ফ্লোটার অথবা একটা ডার্ক স্পট চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে, এটা একটা দেখা যায়। আর এই ফ্রিকুয়েন্ট পাওয়ার চেঞ্জ, যেটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, রেগুলার পাওয়ার চেঞ্জ হচ্ছে, হ্যাঁ, একটা করে 6 মাস বাদে বাদে একটা, 4 মাস বাদে বাদে পাওয়ার চেঞ্জ হচ্ছে। হুম আর একটা হতে পারে কালার ভিশন। পেশেন্টের রেটিনোপ্যাথি পেশেন্টদের কালার ভিশনটা অনেকটা আস্তে আস্তে কমে যেতে থাকে, তখন পুওর কালার ভিশন একটা জায়গায় যায়, যখন পুওর কালার ভিশন। আর লিস্ট একদম ড্রেডেড কম্বিনেশন যেটা আমি বললাম পিডিআরে, যেটা হচ্ছে ব্লাইন্ডনেস, লাস্ট একদম ব্লাইন্ডনেস। সুতরাং আমাদের রেগুলার আই চেক আপ ওই ডাইলেটেশনস মাস্ট বি মাস্ট বি নেসেসারি। and nerve damage, next slide. নার্ভ ড্যামেজ আমি যেটা বললাম, যে পেশেন্ট যখন সাইন সিমটমস কি হয়, একটু হাত পাগুলো ঝিনঝিন করছে, একটু অনেক সময়
লঙ্কার বাট বলছে, লঙ্কার বাটার মধ্যে জ্বালা করছে, হ্যাঁ, এইগুলো তো এই সেটা তো হয় ম্যাক্সিমাম রাত্রিবেলার দিকে বেশি হয়, যখন লোকে কাজের মধ্যে থাকে, পেশেন্ট কাজের মধ্যে থাকে, বুঝতে পারে না, যখন রাত্রিবেলা একটু আম, ইয়ে হয়, শুতে যায়, তখন দেখা যায় রাত্রিবেলায় এই ইয়েগুলো, বার্নিং সেন্সেশনগুলো বেড়ে যাচ্ছে, নামনেসগুলো বেড়ে যাচ্ছে, হ্যাঁ, টেম্পারেচার টেম্পারেচার একটু মনে হচ্ছে পাটা একটু ঠান্ডা ঠান্ডা, একটু পাটা একটু ভারী ভারী, এইগুলোর স্ক্রিনটা একটু ড্রাই হয়ে গেছে, এইগুলো আমরা দেখতে পাই। ক্র্যাক স্কিন, ড্রাই স্কিন, হ্যাঁ, ওই যেটা বললাম, ড্রাই স্কিন থেকে কি হতে পারে, সেন্সেশন যেহেতু কমে যায়, ওই ওই সেন্সেশন কমে গেলে কি হয়, একটু ল্যাসারেশন হলো বা একটু কেউ চুলকে দিল ওইখানে, কি হয়, ওখান থেকে একটা আলসারেশন ইনফেকশন ডেভেলপ করতে পারে, এন্ড ইট ক্যান বি ভেরি ডেঞ্জারাস, কেন ডায়াবেটিক ফুট আলসার বা ডায়াবেটিক ফুট গ্যাংগ্রিন ইজ ভেরি ড্রিডেড কন্ডিশনস, হ্যাঁ। তো সো আমাদের যেটা করতে হবে, ফুড এক্সামিনেশন, পেডিকিওর উইথ ফুড এক্সামিনেশন এভরি ইয়ার, অন্তত বছরে একবার, বছরে দুবার করতে পারলে ভালো হয়, বছরে একবার অন্তত, এটা খুবই জরুরি। অ্যান্ড কিডনির সমস্যা যেগুলো আমি বললাম, নেক্সট স্লাইড। কিডনি, যেটা আমি বললাম, ড্রাই অ্যান্ড ইচি স্কিন, স্কিনটা একদম একটা ড্রাই হয়ে যায়, শুকনো হয়ে যায়, আর সবসময় একটা উইকনেস কাজ করছে, এই পেশেন্ট বলছে একটা ইউরিন করার পরে একটা ফ্রথ, একটা ফেনা হচ্ছে, হ্যাঁ, সাদা ফেনা হচ্ছে, একটু স্মেল বেরোচ্ছে, হ্যাঁ, স্মেল, অ্যালবুমিন বেরোতে পারে, তার মধ্যে গ্লুকোজ বেরোতে পারে, এইগুলো বেরোচ্ছে, এবং সোয়েলিং, এই তো মানে অবভিয়াস সিমটম, যেটা সোয়েলিং অফ দ্য হ্যান্ড আর ফিট, এবং যখন সোয়েলিং হ্যান্ড ফিট হয়ে গেল, তখন আমরা যেটা হচ্ছে পাফিনেস, আইস পাফিনেস অফ, মানে অ্যানাসার্কার, টোটাল শরীরটাই তখন আমাদের একটু সোয়েলিং হয়ে যায়, রাত্রিবেলায় ঘুম হতে চায় না, and এটা হচ্ছে আরেকটা, যেটা হচ্ছে সিভিয়ার মাসেল ফ্যাটিক হয়, এটা রেস্টেড অথবা রেস্টেড লেগ সিন্ড্রোম, যেটা অলরেডি ডায়াবেটিস অ্যান্ড কিডনি ডিজিজ অলরেডি সিকেডি 3-4 স্টেজ 3-4-এ চলে গেছে, তাদের ক্ষেত্রে এসবগুলো হয়, মাসেল ক্র্যাম্প হয়, লস অফ অ্যাপিটাইট হয়। কেন লস অফ অ্যাপিটাইট কেন হয়? এখানে ক্রিয়েটিনিন যখনই বেড়ে যাচ্ছে শরীরের মধ্যে, ক্রিয়েটিনিন তো আমাদের একটা এক্সক্রিটরি সাবস্ট্যান্স, ক্রিয়েটিনিন যখনই বেড়ে যাচ্ছে, তখনই আমাদের ভমিটিং সেন্টারটাকে হিট করছে, তখন ভমিটিং এর চান্স বেশি হয়ে যায়। ক্রিয়েটিনিন বা ইউরিক অ্যাসিড বা বিউএন, ব্লাড ইউরে নাইট্রোজেনের পরিমাণে বেড়ে যাচ্ছে, তখনই আমাদের একটা ভমিটিং এর চান্স বেশি হয়ে যায়। এবং রাত্রিবেলায় বারবার ইউরিনেশনের জন্য উঠতে হয় তাদের, বারবার ইউরিন পায়, এবং সেক্ষেত্রে আমরা ইয়ারলি দুবার অন্তত বায়োকেমিক্যাল যে মেটাবলিক টেস্ট আছে, সেইগুলো টেস্টগুলো রেগুলার বেসিসে করতে হবে। ইউরিয়া ক্রেটিনিন বার্ন, তার সঙ্গে অ্যালবুমিন টু মাইক্রোঅ্যালবুমিন টু ক্রেটিন রেশিও, তার সঙ্গে যেটা বললাম সিস্টাটিন সি, 24 আওয়ার্স মাইক্রো অ্যালবুমিন, এইগুলো রেগুলার একটা চেক আপের মধ্যে থাকা উচিত, যারা অলরেডি ডেভেলপ করে গেছে। যারা ডেভেলপ করেনি, ইয়ারলি অন্তত একবার, অ্যাকর্ডিং টু দ্য এডিএ গাইডলাইন, ইএসডি গাইডলাইন, অন্তত বছরে একবার গুলো থরো চেক আপের দরকার। আর যারা ডেভেলপ করে গেছে, তাদের রেগুলার বেসিসে চেক আপের দরকার, ইয়ারলি, টুয়াইস ইয়ারলি ইজ মাস্ট। এরপর স্লাইড। এবার ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশন, আর একটা ডায়াবেটিসের আর একটা খুব কমপ্লিকেশন, মারাত্মক কমপ্লিকেশন হলো এই যে বড় আমাদের এই যে বড় ব্লাড ভেসেলগুলো, যেমন ব্রেনের যে ব্লাড ভেসেলগুলো, ব্লাড ভেসেল ইন দ্য ব্রেনস, এইগুলো থ্রম্বোজড হয়ে যায় অনেক সময়, ডায়াবেটিস ড্যামেজ ব্রেন ব্লাড ভেসেলস, হুইচ মে লিড টু দ্য স্ট্রোক। এই কি করে, এই ব্লাড ভেসেলগুলোকে ব্লক হয়ে গেলে, ড্যামেজ হয়ে গেলে বা রাপচার হয়ে গেলে, সেটা হয় কি হেমারেজিক বা ইসিমিক স্ট্রোক। অবভিয়াস, এর এর থেকে কোনো অন্যথায় হয় না। আনাদার হচ্ছে হার্ট অ্যাটাক। কি হয়, করোনারি আর্টারিগুলো, যাদের ডায়াবেটিস আছে, ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশন, অবশ্যই তাদের দেখা যায় লিপিড প্রোফাইল বেশি আছে, বা কোলেস্ট্রল, শরীরে কোলেস্ট্রলগুলো বেশি আছে, ট্রাইগ্লিসারাইড, টোটাল কোলেস্ট্রল, এলডিএল, ভিএলডিএল, এগুলো বেশি আছে। এগুলো কি করে, আমাদের করোনারি আর্টারিগুলো যে আছে, এগুলোকে ব্লক করে দেয়, ব্লকেজ অফ দ্য করোনারি আর্টারিজ করে, এবং হার্টে রক্ত চলাচল তখন প্রচুর পরিমাণে কমে যায় নর্মালের থেকে। সেক্ষেত্রে চান্স অফ হার্ট অ্যাটাক খুব বেশি বেড়ে যায় ডায়াবেটিক পেশেন্টদের। আর রিডিউসড ব্লাড সার্কুলেশন আরো কিছু কিছু পেরিফেরাল পার্টি, যেমন পায়ে, হাতে, এই এই যেগুলো ডায়াবেটিস ক্যান রিডিউস দ্য ব্লাড ভেসেল। এই পায়ে যখন ব্লাড ভেসেলগুলো
আমাদের ব্লক হয়ে যায়, তখন আমরা কি করি, তখন রক্ত চলাচল কমে গেলে তখন আমাদের এগুলো আলসারেশন থেকে গ্যাংগ্রিন পর্যন্ত টিস্যু টিস্যু ডেথ, রক্ত চলাচল এবং অক্সিজেন চলাচল লেস টু দা ব্লাড ভেসেল, এই সাপ্লাই কমে গেলে তখন আমাদের গ্যাংগ্রিন হতে পারে। হ্যাঁ, ইভেন অনেক সময় দেখা যায় এই গ্যাংগ্রিনটা এত বেশি পরিমাণে হয়ে যায়, একটা ব্ল্যাকিশ হয়ে যায়, পুরো ইয়েটাই ডেড ডেড টিস্যুতে পরিণত হয়, সেক্ষেত্রে অ্যাম্পুটেশনও আমরা করে দিতে বাধ্য হই। হুম। তো সেক্ষেত্রে কি করতে হবে, রেগুলার একটা ডাক্তার চেক আপের মধ্যে থাকতে হবে। হুম। কোনো বা পায়ে কোনো পেন হলে সঙ্গে সঙ্গে আমাদের কনসার্ন হেলথ কেয়ার প্রফেশনাল হেলথ কেয়ার প্রোভাইডারকে বলতে হবে, বা আপনার নিজস্ব যে ডাক্তারবাবু আছে তাকে তাকে যে বলতে হবে। আর স্কিনটাকে সবসময় একটা যত্নের মধ্যে রাখতে হবে। হ্যাঁ, আর এটা যে কোনো ব্রাউনিশ বা ডার্কার কালার হলেই সঙ্গে সঙ্গে ইনফর্ম করতে হবে ডাক্তারবাবুকে। হ্যাঁ, এই বেসিক্যালি ডায়াবেটিস কি করে, এই মিডিয়াম অ্যান্ড লার্জ ব্লাড ভেসেল, এই হার্টের বা ব্রেনের যে লার্জ ব্লাড ভেসেল এইগুলোকে কমন এফেক্ট করে, এইগুলোকে, হ্যাঁ, এই কমন কমপ্লিকেশনের জন্য এই হার্ট অ্যাটাক, সিভিএস সেরেব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট, হার্ট অ্যাটাক, বা পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজ যেগুলো বলি, রিডিউস ব্লাড সার্কুলেশন টু দ্য পেরিফেরাল আর্টেরিয়াল পার্ট অফ দ্য বডি, সেক্ষেত্রে পেরিফেরাল আর্টারি ডিজিজ এইগুলো ডেভেলপের চান্স খুব বেশি থাকে। ম্যাক্রোভাস্কুলার এগুলোকে বলি আমরা ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশন, মানে বড় ব্লাড ভেসেলের যে কমপ্লিকেশন গুলো হয়। নেক্সট স্লাইড। নেক্সট স্লাইড। হ্যাঁ, হ্যাঁ, ডায়াবেটিস ক্যান ড্যামেজ ব্লাড ভেসেল, অলরেডি ডিসকাস। নেক্সট স্লাইড। Next slides, right. Peripheral artery is already discussed. Peripheral arterial disease is the narrowing of the arteries leading to your limbs. মানে আমাদের পায়ের যে বড় আর্টারি গুলো আছে এইগুলোকে ন্যারোইং করে দেয়, সরু করে দেয়, তাতে রক্ত চলাচল ওই লোয়ার পার্টস গুলোতে, লিম্বস গুলোতে রক্ত চলাচল কমে যায়। হুম। সুতরাং সেই জন্য লেগ পেন হলে আমরা অলরেডি ডিসকাস, লেগ পেন হলেই সঙ্গে সঙ্গে আমাদের ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে হবে। আমরা সো মেনি ডায়াগনস্টিক মোডালিটি আছে, আর্টেরিয়াল ডপলার, ভেনাস ডপলার আছে, এগুলো করে আমরা দেখি, যদি ন্যারোয়িং হয় সঙ্গে সঙ্গে আমরা অ্যান্টি লিপিডেমিক ড্রাগস দিতে পারি, বা এই অ্যান্টি থ্রম্বোটিক এজেন্ট দিয়ে আমরা ট্রিটমেন্টটাকে কন্টিনিউ করতে পারি। আর একটা যেটা হচ্ছে, অনেক সময় দেখা যায় এই পেরিফেরাল আর্টারি ডেভেলপ করেছে, বোঝা যায় যে লোয়ার এক্সট্রিমিটিটা সবসময় একটা কোল্ড টেম্পারেচার, লোয়ার টেম্পারেচার, মানে একটা ঠান্ডা একটা টেম্পারেচার, নর্মাল বডি টেম্পারেচার যা তার থেকে, কোর টেম্পারেচার যা তার থেকে অনেকটা কম থাকে এইসব পেশেন্টের। সেই সব এই সিমটমসগুলো দেখা গেলেই অবশ্যই অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ডায়াবেটিলজিস্টের কাছে দেখানোর প্রয়োজন আছে। নেক্সট স্লাইড। ম্যানেজমেন্টের কমপ্লিকেশন, ডায়াবেটিক ফুড কেয়ার, এই যেটা আমি বললাম, ম্যানেজার ব্লাড সুগার, ফার্স্ট হচ্ছে সব সব কমপ্লিকেশনের ফার্স্ট পয়েন্ট হচ্ছে আমাদের প্রপার কন্ট্রোল অফ ব্লাড গ্লুকোজ। এই সুগারটাকে আমাদের একদম ঠিকঠাক রাখতে হবে, এইটা হচ্ছে মেইন স্টে অফ ট্রিটমেন্ট। সুগার যদি ঠিক থাকে সব ঠিক থাকবে। অ্যান্ড হেলদি ডায়েট, যেটা আমরা প্রমোট করি, হেলদি ডায়েট, ডায়েটটাকে হেলদি রাখতে হবে। আমি পরে আলোচনা করবো। রেগুলারলি এক্সারসাইজ করতে হবে, স্মোক করা একদমই চলবে না। হ্যাঁ, আর যদি স্কিন ড্রাই হয়ে যায়, স্কেলি হয়ে যায়, সেক্ষেত্রে ময়শ্চারাইজিং ময়শ্চারাইজারগুলো ইউজ করতে হবে। হ্যাঁ, আর আমাদের পা হাতগুলো যেগুলো যত্ন নেওয়া বলে, যেটা পেডিকিউর বা করি আমরা, যেটা এগুলো রেগুলারলি ইন্সপেকশনের মধ্যে থাকতে হবে এগুলো। হ্যাঁ, কোথাও কোনো স্কেলিলেশন হচ্ছে কিনা। আর খালি পায়ে একদম হাঁটা যাবে না। হুম। ডক্টর শু যেটা আমরা বলি, প্রপার শু, যেটা সফট শু, ডক্টর শু, স্ক্রল শু, এই স্ক্রল শুটাকে ইউজ করতে হবে, যাতে আমাদের প্রেশার পয়েন্টগুলো রিডিউস হয়। হ্যাঁ, প্রেশার পয়েন্টগুলো আমরা ফিটটাকে, লোয়ার লোয়ার সারফেস অফ দি ফিটটা যাতে বেশি প্রেশার না হয়, প্রেশার পয়েন্টগুলোকে ম্যানেজ করতে হবে। হ্যাঁ, এইগুলোতে আমাদের মাথায় রাখতে হবে। নেক্সট স্লাইড। ডায়াবেটিক্স কি করে আমরা প্রোগ্রেশন, ডায়াবেটিক রেটিনোপ্যাথি, যেটাই বললাম ফার্স্ট পয়েন্ট সবসময় আসবে,
অপটিমাম গ্লুকোজ কন্ট্রোল, সুগার কন্ট্রোল না থাকলে কিছুতেই এইগুলো কন্ট্রোল হবে না। সুগার ফার্স্ট কন্ট্রোল, সুগার ডাক্তারের কাছে আসলে সবচেয়ে ফার্স্ট হচ্ছে কন্ট্রোলটা সুগার। আর যেটা হচ্ছে ডায়াবেটিক অনলি রেটিনোপ্যাথি, নট অনলি ডায়াবেটিক রেটিনোপ্যাথি, ইট ইজ আনাদার ফর্মস, ইট ইজ হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি। সো হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি কি করতে হবে? প্রপার প্রেশার কন্ট্রোল, ব্লাড প্রেশার মনিটর অ্যান্ড ব্লাড প্রেশার কন্ট্রোল, ওয়ান অফ দ্য মেন স্টেপ reduce the burden of the retinopathy. তাহলে প্রপার গ্লুকোজ কন্ট্রোল, প্রপার ব্লাড প্রেশার কন্ট্রোল অ্যান্ড লিপিড কন্ট্রোল, অপটিমাইজ লিপিড কন্ট্রোল, আমাদের কোলেস্টেরল কন্ট্রোল করতে হবে, সে ওষুধ খেয়ে হোক বা লাইফস্টাইল ম্যানেজমেন্ট করে হোক। এইগুলো আমাদের সবসময় মাথায় রাখতে হবে। আর রেগুলার চেক আপের মধ্যে থাকতে বললাম, আমরা রেটিনাল ফটোগ্রাফি করতে পারি, ডাইলেটেড কম্প্রিহেনসিভ এক্সাম, আমি যেটা আগেই বললাম, এইগুলো রেগুলার বেসিসে করা যেতে পারে। আরেকটা কথা মাথায় রাখতে হবে, টাইপ ওয়ানদের ক্ষেত্রে, টাইপ ওয়ান ডায়াবেটিসের ক্ষেত্রে ডায়াবেটিস ডেভেলপ করলো উইদিন 5 ইয়ার্স, এই ফ্রম দি 5 ইয়ার্স এটা এই চেক আপের মধ্যে থাকতে হবে। কিন্তু টাইপ টুর ক্ষেত্রে ইনিশিয়াল প্রথম দিন থেকে বছরে দুবার, না হলে বছরে অন্তত একবার এই ডায়াবেটিক চেক আপের মধ্যে ডাইলেটেশন করে বা রেটিনাল ফটোগ্রাফি করে চেক আপের মধ্যে আমাদের পেশেন্টকে অবশ্যই থাকতে হবে। নেক্সট স্লাইড। হাউ টু প্রিভেন্ট হার্ট ডিজিজ ইফ ইউ আর ডায়াবেটিস। এই হার্ট ডিজিজের বার্ডেনটা কিভাবে ডায়াবেটিক পেশেন্টদের মধ্যে কমানো যায়, এটা খুব ইম্পর্টেন্ট। ফার্স্ট হচ্ছে যেটা আমরা আগেই আলোচনা করেছি, ব্লাড সুগার নর্মাল রাখতে হবে নাম্বার ওয়ান, আর ব্লাড প্রেশার, এই দুটো খুব ইম্পর্টেন্ট। হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি, ডায়াবেটিক রেটিনোপ্যাথি, টু মেন কজ হচ্ছে হাই ব্লাড প্রেশার, হাই ব্লাড গ্লুকোজ, এই দুটোই আমাদের মেনটেন করতে হবে উইথ লাইফস্টাইল মডিফিকেশন, উইথ ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্ট অর অ্যান্টি হাইপারটেনসিভ এজেন্ট দিয়ে এগুলোকে নর্মাল রাখতে হবে। বডি ওয়েটটাকে সবসময় একটা, বিএমআইটাকে সবসময় একটা স্টেজ নর্মাল রাখতে হবে। এক্সারসাইজ রেগুলার করতে হবে। হেলদি ফুড খাওয়া দরকার, স্মোকিং একদমই না। আর ডেইলি স্ট্রেস কমানোর জন্য যোগাভ্যাস করতে হবে, মেডিটেশন করতে হবে। এইগুলো হচ্ছে টু রিডিউস দ্য ডায়াবেটিক বার্ডেন ইন হার্ট ডিজিজ, এইটা তো আমাদের রেগুলার বেসিসে করা উচিত। নেক্সট স্লাইডস। কিডনির যত্ন, একই একই কথা ঘুরে ফিরে আসছে, ব্লাড সুগার কন্ট্রোল, ব্লাড প্রেশার কন্ট্রোল অ্যান্ড মেনটেন এ হেলদি ওয়েট। ওয়েটটাকে আমাদের নিয়ন্ত্রণে রাখতে হবে, সবসময় বিএমআইটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে। যেটা আমরা আগেও বলেছি, একই কথা বারবার ঘুরে ফিরে আসছে। টোব্যাকো খাওয়া যাবে না। রেগুলার একটা শিডিউল চেক আপের মধ্যে, বছরে টুয়াইজ ইয়ারলি একটা চেক আপের মধ্যে রাখতে হবে নিজেকে। মানে ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা মাস্ট ইম্পর্টেন্ট। পার ডে 45 মিনিটস ফিজিক্যাল অ্যাক্টিভিটি, সেটা দৌড়ে হোক, ব্যায়াম করে হোক, যা করে হোক, এটা আমাদের রেগুলার বেসিসে এটা করতে হবে। তো এক্সেস ক্যালোরি বার্ন করার জন্য, হ্যাঁ, এটা মোস্ট ইম্পর্টেন্ট। হুম। নেক্সট স্লাইডস। প্রিভেনশন অফ কমপ্লিকেশন ডায়াবেটিক্স মেলিটাস। আচ্ছা, আমরা যেটা অল ইন জেনারেল যেটা বলি, যেটা টাইট, কিপ টাইট কন্ট্রোল, মানে ব্লাড সুগারটাকে নর্মালে রাখতে হবে, ব্লাড কোলেস্ট্রল অ্যান্ড ব্লাড প্রেশারটাকেও আমাদের নর্মালে রাখতে হবে। রেগুলার, যেটা আমরা আলোচনা করলাম, রেগুলার ব্লাড চেক আপ করতে হবে, ব্লাড গ্লুকোজ, ব্লাড প্রেশার রেগুলার চেক আপের মধ্যে থাকতে হবে। স্মোক করা যাবে না। স্কিনের যত্ন নিতে হবে, অ্যান্ড ডিভয়েড অফ এনি কোনো ড্রিঙ্কস নট অ্যালাউড। অ্যান্ড স্ট্রেস ম্যানেজমেন্ট, ওই যেটা বললাম, যোগাভ্যাস থেকে আরম্ভ করে যে স্ট্রেস ম্যানেজমেন্ট যে ইগুলো আছে, পদ্ধতিগুলো আছে, সেগুলো আমাদের গ্রহণ করতে হবে। নেক্সট স্লাইড। রোল অফ নিউট্রিশন। নিউট্রিশন যেটা হচ্ছে ব্যালান্সিং দ্য ডায়েট ইন ডায়াবেটিসে। আমরা যেটা দেখেছি, যেটা ব্যালান্সিং অফ ডায়েট কি করে হয়, মোস্ট অফ দি ডায়াবেটিক পেশেন্ট টেক ম্যাক্সিমাম কার্বোহাইড্রেট মিলস ইন এ ডে। সো যেটা করতে হবে আমাদের, ডায়েট শুড বি, সবসময় মনে রাখতে হবে, টোটাল ডায়েট ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে 53, টোটাল ডায়েটের মধ্যে পার্সেন্টেজে দেখি, যদি 53% কার্বোহাইড্রেট, ডায়েট শুড বি কন্টেন 53% কার্বোহাইড্রেট, 25% ফ্যাট অ্যান্ড 22% প্রোটিন। এই এস্টিমেশন, এই যে প্ল্যাটার থাকবে, যে একটি সব খাওয়ার সাজানো থাকবে, তাতে এস্টিমেশন করে থাকবে যে 53% কার্বোহাইড্রেট, 25% ফ্যাট অ্যান্ড 22% প্রোটিন, এই হিসেবে।
সেই ক্ষেত্রে যে খাবারগুলো, যে র ভেজিটেবলস এখানে দেয়া আছে, র ভেজিটেবলস, স্যালাড, রায়তা, কোশিম্বির, আপনার কুক ভেজিটেবলসের মধ্যে সবজি তো থাকবেই, ভেজিটেবলস তো প্রচুর পরিমাণে, হ্যাঁ, যেটা তরকারি, যেটা ভাজি, এগুলো তো থাকবেই। উম, যেটা ডিপ ফ্রাই না, সবসময় অল্প তেলে ভাজা খেতে হবে। আর প্রোটিনের মধ্যে ডাল, স্প্রাউট, এইগুলো তো হাই প্রোটিন যেটা। হুম। পানির, কার্ড, এইগুলো মিল্ক প্রোডাক্টের মধ্যে এইগুলো খুব উপকারী। আর কার্বোহাইড্রেট একটা লিমিটেশন কার্বোহাইড্রেট, রুটি, রাইস, এগুলো তো খাওয়া যেতে পারে, পটেটো, সুইট পটেটো সবই খাওয়া যেতে পারে, কিন্তু একদম পরিমাণ বুঝে এবং ক্যালোরি বুঝে। হাউ মেনি ক্যালোরিজ একটা আলুতে, নিয়ার অ্যাবাউট 70 to 80 ক্যালোরিজ থাকে। এইটাই যখন আমরা আলুটাকে যখন আমরা সিদ্ধ করে খাই, 70 to 80 ক্যালোরিজ। এবার যখন এই আলুটাকে আমরা ডিপ ফ্রাই করে খাই, সেটার ক্যালোরি হয়ে যায় 150। সুতরাং এই প্রসিডিওর গুলো আমাদের মেনটেন করতে হবে, আমরা কিভাবে খাচ্ছি, কিভাবে বেক খাচ্ছি, কি অল্প লাইট ফ্রাই খাচ্ছি, কি ডিপ ফ্রাই খাচ্ছি, এর উপরে ডিপেন্ড করে এই ক্যালোরিটা আমাদের নির্দিষ্ট করতে হবে। নেক্সট স্লাইড। খাবারের মধ্যে যেটা থাকবে হচ্ছে মেজর ফোর ডায়েটারি চেঞ্জেস ইন হ্যাভ এ বিগ ইম্প্যাক্ট অন দি টাইপ 2 ডায়াবেটিস। যেটা মেন চারটে পয়েন্ট হচ্ছে হোল গ্রেন, ম্যাক্সিমাম হোল গ্রেনস, হোল গ্রেন প্রোডাক্টস, প্রোডাক্ট রিফাইন্ড, রিফাইন্ড কোনো কিছু খাওয়া যায় মানে রিফাইন্ড, যেমন আমরা ময়দা, হোল গ্রেনস, ময়দা হচ্ছে রিফাইন্ড, হাইলি প্রসেস কার্বোহাইড্রেট, হ্যাঁ, আদার হাইলি প্রসেস কার্বোহাইড্রেট, রিফাইন্ড গ্রেনস আমরা অ্যাভয়েড করাই উচিত। আমাদের হোল গ্রেনস এগুলোতে ম্যাক্সিমাম নেওয়া উচিত, হোল গ্রেনস মানে হোল গ্রেনস প্রোডাক্টস। আর স্কিপ করতে হবে যেগুলো বাজারজাত মার্কেটে যেগুলো সুগারি ড্রিঙ্কস পাওয়া যায়, অলরেডি রেডিমেড ড্রিঙ্কস, এইগুলোকে একদম অ্যাভয়েড করতে হবে। দরকার হলে বাড়িতে যে কাটা ফলগুলো, হাই হাই কন্টেন্ট, হাই ফাইবার, সেগুলো খাওয়া দরকার আছে। অ্যান্ড চুজ হেলদি ফ্যাটস, স্যাচুরেটেড ফ্যাট, এইগুলো যত কম খাওয়া যায় তত ভালো। স্যাচুরেটেড ফ্যাট বা এই যে এই ফ্যাটগুলো যত কম খাওয়া যায় তত ভালো আর কি। আর ফ্যাটের মধ্যে যেটা করতে হবে, স্যাচুরেটেড ফ্যাট নো, 7%-এর পার ডে 7% যা আমার খাবার থাকবে তার মধ্যে 7%-এর বেশি আমরা স্যাচুরেটেড ফ্যাট নেব না। এটা হচ্ছে বিলো 7% স্যাচুরেটেড ফ্যাট। এইটা হচ্ছে আমাদের থামরু। হুম। আর পলিস্যাচুরেটেড ফ্যাটের ক্ষেত্রে বিলো লেস দ্যান 10% আমরা ইনটেক করব। এর এর যত 10%-এর উপরে আমরা স্যাচুরেটেড আনস্যাচুরেটেড ফ্যাট আমরা ইউজ করব না। আর হোল গ্রেনসের মধ্যে যেমন রাইস, বার্লি, কুইনো, ওটস, এইগুলো আমরা নিতেই পারি। অ্যান্ড লিন প্রোটিনস যেমন স্কিনলেস চিকেন্স, টার্কি, ফিশ, এগস, এগস মানে এগস, হোয়াইট পার্ট অফ দ্য এগস, নাটস, বিনস, লেন্টিস, এগুলো, টোফু, এগুলো আমরা প্রচুর পরিমাণে নিতে পারি। অ্যান্ড ডেয়ারি প্রোডাক্টের মধ্যে ইউগার্ট, মিল্ক, লো ফ্যাট যেগুলো, চিজ, লো ফ্যাট, প্রসেস লো ফ্যাট, সেইগুলো আমরা নিতে পারি। এই খাবারের মধ্যে এইগুলো রাখতে হবে। রেড মিটটা লিমিট করতে হবে, রেড মিট যত না খাওয়া যায় ততই ভালো। অ্যাভয়েড প্রসেস মিল্ক, যেটা বাজারে বিক্রি হয় অনেক দিন প্রিজারভেটিভ দিয়ে রাখা হয়, যে প্রসেস মিল্কগুলোকে যতটা পারে অ্যাভয়েড করতে হবে। আর এই চুজ যেটা বললাম, নাটস, বিনস, হোল গ্রেনস, পোল্ট্রি আর ফিশ ইনস্টিট, ছোট মাছ, ফ্যাটি ফিশ, ফ্যাটি ফিশ যতটা কম খাওয়া যায় ততই ভালো। নেক্সট স্লাইডস। এটা আমরা অলরেডি বলেছি যে হোল গ্রেনস এর মধ্যে চুজ দিস মোর, কিন্তু ব্রাউন রাইস, ওটস, এগুলো হোল গ্রেনস, এগুলো যত বেশি নেব তত ভালো, ইনস্টেড অফ রিফাইন্ড গ্রেনস। হোল মিল ব্রেডস, আটা ব্রেড, যেগুলো হোল হুইট ফ্লাওয়ার্স, এইগুলোতে আমরা বেশি পরিমাণে আমাদের খাবারের প্লেটে রাখবো। রিফাইন্ডের মধ্যে হোয়াইট ব্রেড, হোয়াইট রাইস, ফাইন হুইট ফ্লাওয়ার যেটা ময়দা, যেটা এইগুলোকে যতটা পারি অ্যাভয়েড করতে হবে আমাদেরকে। হ্যাঁ, ঠিক আছে। কোকুস বলে কাউস কাউস বলে একটা জিনিস আছে, যেটা হচ্ছে ইয়েতে চলে, আফ্রিকান কান্ট্রিতে, ফাইবার যুক্ত খাবার। এটা কি বলে, এই যে সুজির মন্ড, হ্যাঁ, এই সুজির মন্ডটাকে ইয়ের সঙ্গে, এই ওটসের সঙ্গে মিশিয়ে, এইগুলো এই এই যে যে খুব ন্যাচারালি
হেলদি ফুডস এগুলো, এইগুলো খেলে এটা ফাইবারও বেশি হয়, এবং ফাইবার যত থাকবে, ফাইবারযুক্ত খাবার একটা কি করে, আমাদের হজম প্রক্রিয়াটাকে স্লো করে দেয়, ফলে শর্করার পরিমাণ রক্তে ধীরে ধীরে একবারে পিক না হয়ে আস্তে 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 ধীরে ধীরে আস্তে আস্তে বাড়ে। যত ফাইবার খাওয়া যাবে শর্করার পরিমাণ তত নিয়ন্ত্রণ থাকবে। সুতরাং আমরা সবসময় চেষ্টা করব হাই ফাইবার ডায়েট, সবসময় ভেজিটেবলস, ফ্রুটস, হোল গ্রেন প্রোডাক্টস, বিনস, লেগুমস, নাটস, এইগুলোকে আমরা চেষ্টা করবো বেশি পরিমাণে খাওয়ার। নেক্সট স্লাইড। যেটা বললাম, যেটা আমরা কমন সোর্স অফ ফাইবার, সেগুলো ভেজিটেবলস, ফ্রুটস, হোল গ্রেনস প্রোডাক্টস, বিনস, লেগুমস অ্যান্ড নাটস, এগুলোতে আমরা যত পরিমাণে বেশি পরিমাণে নেব, এতে সুগারও, শর্করা, রক্তে শর্করার পরিমাণে অনেকটা নিয়ন্ত্রণ থাকবে। নেক্সট স্লাইড। দিনে কতটা ফল খাওয়া যেতে পারে? পার ডে একজন ডায়াবেটিক পেশেন্ট ম্যাক্সিমাম দুটো ফল খেতে পারেন, সেটা যেটা হোক। দুটো ফল একসঙ্গে না খেয়ে সবসময় একটা ব্রেকফাস্টে, একটা আফটার লাঞ্চে খাওয়া যেতে পারে, এইভাবে ভাগ করে নিতে হবে ম্যাক্সিমাম। হ্যাভ এই যে এখানে অলরেডি দেওয়া আছে, হ্যাভ এ ওয়ান সার্ভিংস অফ ফ্রুটস অ্যাজ এ স্ন্যাক্স, ওই স্ন্যাক্সের সঙ্গে একটা ফ্রুটস আর পরে একটা ফ্রুট। হ্যাঁ, আমরা যেটা অলরেডি বলেছি, ফ্রুট জুস না খেয়ে আমরা ফ্রুট খাবো, বিকজ অফ দ্য হাই ফাইবার কন্টেন্ট। এখানে ফাইবার কন্টেন্ট অনেক বেশি, সেক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম ফ্রুটস, র ফ্রুটটা খাবো, ফ্রুট জুস বা ক্যান ফ্রুট না খেয়ে। আর কোনো কোল্ড ড্রিঙ্কস, কার্বোনেটেড বেভারেজ উইথ হাই ক্যালোরিক ইনটেক, অলরেডি উই শুড অ্যাভয়েড এটা। আমরা এই কার্বোনেটেড ড্রিঙ্কস, এই যেগুলো আমাদের বাজারজাত কার্বোনেটেড ড্রিঙ্কস, এইগুলো একদম অ্যাভয়েড করব। নেক্সট স্লাইড। এটা আমরা যদি বললাম যে যেটা খেতে পারি, ওয়ান স্মল অ্যাপেল, পিয়াস, অরেঞ্জ, মিডিয়াম ব্যানানা, কম খাওয়াই ভালো, ব্যানানা খেলে হাফ, হাফ খেতে পারি, তরমুজ খেলে হাফ অথবা একটা পিস, অথবা পেঁপে খেলে ওই রকম 50 গ্রামসের, ওই 30 to 50 গ্রামসের বেশি না। অ্যান্ড গ্রেপসটা অ্যাভয়েড করাই ভালো, খেলেও 2-4টে, একদম মডারেট, মাইল্ড টু মডারেট ওয়েতে খেতে হবে। And আর স্বাস্থ্যকর স্ন্যাক্সের মধ্যে যেগুলো, নেক্সট স্লাইডস, হেলদিয়ার স্ন্যাক্সের মধ্যে নাটস আছে, যেগুলো গুড ফ্যাটস আছে, নাটসের মধ্যে কিছু গুড ফ্যাটস আছে, ফ্রেশ ফ্রুটস, অলরেডি ফাইবার্স অলরেডি আমরা ডিসকাস করলাম, হোল মিলস ক্র্যাকার্স, আমরা এগস খেতে পারি উইদাউট এগ ইয়ক্স, হ্যাঁ, লো ফ্যাট প্রোটিন ইয়োগার্টস, এগুলো আমরা রেগুলার বেসিসে আমাদের নেওয়া উচিত। আর কি কি পরিমাণে নেব সেটা তো অলরেডি আমরা সবাই জানি, ডায়াবেটিক পেশেন্টরা। নেক্সট স্লাইডস। তাহলে ওভারঅল একটা ডায়াবেটিক পেশেন্টের জন্য যে গাইডলাইন হচ্ছে, আমরা সবসময় চুজ করবো কার্বোহাইড্রেট কোথায়, কমপ্লেক্স সোর্স থেকে। ইট হোল গ্রেনস লাইক হুইটস, মিলেটস, জোয়ার বাজরা, এখন বাজরা জোয়ারের রুটি পাওয়া যায়, ব্রাউনস রাইস, পটেটো, সুইট পটেটো, এগুলো লিমিটেড কোয়ান্টিটি, রাদার দ্যান দেয়ার রিফাইন্ড কাউন্টার। মানে আমরা খাবো, রিফাইন্ড থেকে রটা অনেক বেশি কার্বোহাইড্রেট কন্ট্রোলে সাহায্য করে। তাই সুজি, পোহা, এগুলো আমরা নিতে পারি, কিন্তু লিমিটেড অপশনস। And plenty of non roots vegetables, greeny leafy vegetables, gourds, beans, রায়তা, সবজি, সেগুলো তো কুক ভেজিটেবলস, যেগুলো এগুলো আমরা গ্রিন ভেজিটেবলস, লটস অফ গ্রিন ভেজিটেবলস ইউ ক্যান টেক, আমরা বেশি করে নেব। অ্যান্ড ইটস 1 to 2 fruits, অলরেডি ডিসকাস, 1 to 2 fruits পার ডে। এটাকে আমাদের অ্যাপেল, পিয়াস, পোমগ্রানেট, পিচ, প্লামস, এগুলো নিতে পারি, প্যাপায়া, অ্যাপেলস, অলরেডি ডিসকাস। আর কিছু কিছু এখন নাটস বেরিয়েছে, অয়েল সিডস, ডায়েটের মধ্যে পিনাটস, আমন্ডস, পিস্তাচিও, এইগুলো খুব কোলেস্ট্রল লোয়ারিং প্রপার্টিও এর মধ্যে আছে, কোলেস্ট্রল বাড়ে না, এবং হার্টের জন্য এগুলো খুব ভালো। এইগুলো আমন্ডস, পিস্তাচিও, এই কতগুলো সিডস এখন, হ্যাঁ, এগুলো কার্বোহাইড্রেট নিয়ন্ত্রণে অনেক সাহায্য করে। অ্যান্ড লিমিটেড অ্যামাউন্ট অফ অয়েলস একদম লিমিটেড অ্যামাউন্ট, পার ডে যদি পার হেড খুব কম পরিমাণে 25 ml অয়েল ইউজ করা উচিত, একদম যেটুকু না হলে কুকিং হবে না সেইটুকু অয়েল ইউজ করা উচিত। আর যেগুলো আমরা অ্যাভয়েড করব, সুগার, জ্যাগারি, হানি, সাগো, এইগুলো রিফাইন্ড হুইট ফ্লাওয়ার, যেগুলো ময়দা, সাদা রিফাইন্ড হুইট গ্রামস, এইগুলোকে একদম অ্যাভয়েড করব। আর অলরেডি ইউজ প্লেট মেথড টু সার্ভ ফুড, 1/4 অফ দি প্লেট ইচ, র ভেজিটেবলস থাকবে, তাতে কুক ভেজিটেবলস থাকবে, প্রোটিন থাকবে, কার্বোহাইড্রেট
সব 1:1 করে থাকবে। এইটা হচ্ছে মেন মোটো অফ টু ট্রিট ডায়াবেটিস ইন ডায়াবেটিক পেশেন্ট অ্যান্ড ডায়েটারি রিকমেন্ডেশন তাদের জন্য। আর নেক্সট স্লাইড, ওজন, ওয়েট ম্যানেজমেন্টে আমরা অলরেডি সবই আলোচনা করেছি। ওয়েট ম্যানেজমেন্টে অ্যাভয়েড স্কিপিং, অনেকক্ষণ অনেকক্ষণ না খেয়ে থাকা, 12-13 ঘন্টা 14 ঘন্টা একটা স্কিপ করা মিল, এইগুলো ওবেসিটির একটা মেন কজ হচ্ছে। আম, অনেকটা মিল স্কিপ করা যাওয়া, আর ভালো করে এই চিবিয়ে খাবার খাওয়া, এইগুলো তো গুড হ্যাবিটের মধ্যে পড়ে। আর যেগুলো আমরা অলরেডি বললাম, যেগুলো খাবো কি খাবো না, সেগুলো হেলদিয়ার চয়েস, গুড হ্যাবিট, হেলদিয়ার চয়েস, এই 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 ব্যালেন্সিংটা করতে হবে আমাদের। গুড হ্যাবিটসগুলো আমাদের এক্সারসাইজ, হুম এগুলো তো আমরা গুড হ্যাবিটস, হেলদিয়ার চয়েসের মধ্যে হেলদিয়ার ফুডস, এই যে যেগুলো বললাম, যে এই ফুডসগুলোকে ম্যাক্সিমাম পরিমাণে ইনটেক করতে হবে ইনস্টিড অফ কার্বোহাইড্রেট ডায়েটস। কিছু কিছু জায়গায় ডায়েটসের মধ্যে একটা কতগুলো ডায়েটস আছে, আমি একটু নামগুলো শুধু বলে দিচ্ছি, যেগুলো ডায়াবেটিক পেশেন্টদের গ্লুকোজ নিয়ন্ত্রণে রাখার জন্য খুবই উপকারী হবে। যেটা হচ্ছে একটা ডায়েট, চারটে টাইপের ডায়েট আছে। সেটা হচ্ছে কিটোজেনিক ডায়েট বলি একটা। এটা, এই কিটোজেনিক ডায়েটটা কি, এটা 30 গ্রামের কম কার্বোহাইড্রেট পার ডেতে থাকবে। পার ডে 30 গ্রামের কম কার্বোহাইড্রেট খাবারে, সারাদিন খাবারে থাকবে। হ্যাঁ, এইটা দেখা গেছে ওয়েট লসের ক্ষেত্রে, বেলি ফ্যাটের ক্ষেত্রে খুব উপকারী। এটা ওয়েট লসও সাহায্য করে, এবং আমাদের টামিটাকেও অনেকটা কমায়, এই যে কিটোজেনিক ডায়েট। আর একটা ডায়েট আছে, সেটাও খুব আহ, কাজে দেয় ডায়াবেটিক পেশেন্টদের, অ্যাটকিন ডায়েট। ইট ইস হায়ার হায়ার প্রোটিন ডায়েট। যে এই অ্যাটকিন ডায়েটটা হচ্ছে প্রোটিনের পরিমাণ বেশি থাকবে। হাই ফ্যাট ডায়েট, দ্যাটস রেস্ট্রিক্ট কার্বস। প্রোটিন আর ফ্যাটটা এতে বেশি থাকে, আর কার্বোহাইড্রেটটা রেস্ট্রিক্টেড থাকে। এটাও ডায়াবেটিক পেশেন্টদের খুব চালু একটা ডায়েট। আর লো লো ফ্যাট ডায়েট তো অলরেডি আমরা জানি। যত ফ্যাট কম খাবো, রিডিউস কনজাম্পশন অফ দি ক্যালোরিজ, ক্যালোরি কনজাম্পশন বেশি কম হবে, তাতে সুগার নিয়ন্ত্রণে থাকবে। আর লাস্টলি হচ্ছে মেডিটেরিয়ান ডায়েট, ইজ ভেরি ভেরি অ্যাকসেপ্টেড ইন আওয়ার ফ্যাকাল্টি, যেটা অ্যালাউ ভেজিটেবলস, ফ্রুটস, নাটস, সিডস, লেগুমস, হোল গ্রেনস, এই যে যেগুলো, অলিভ অয়েলস, এই যে পোলট্রি, এগস, ইয়োগার্টস, চিজ, এইগুলো সব মেডিটেরিয়ান ডায়েটের মধ্যে আসছে। এই ডায়েটটা ম্যাক্সিমাম ফলো করা উচিত প্রত্যেকটা ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে। মেডিটেরিয়ান ডায়েটটা ফলো করা খুবই জরুরি। সেক্ষেত্রে ব্লাড সুগার নিয়ন্ত্রণে খুব ভালো নিয়ন্ত্রণ থাকে। নেক্সট স্লাইড, এক্সারসাইজ ফর দ্য বিগিনার। এক্সারসাইজ ফর দ্য বিগিনার, বিগিনার নো ইয়োরসেলফ, চুজ এক্সারসাইজ যেটা হচ্ছে এভরি ডে। আমরা যেটা বলি 50 মিনিটস ব্রেক্স ওয়াকিং অ্যান্ড 20 মিনিটস, 50 to 20 মিনিটস এখানে বলা আছে, কিন্তু আমরা 45 মিনিটস পার ডে ফর 5 days ইন এ উইকস, এইটা হচ্ছে রেকমেন্ডেশন। এইটা যদি করা যায় খুব ভালো হয়। এই এক্সারসাইজ, সুইমিং ওয়ান অফ দ্য বেস্ট এক্সারসাইজ। প্রত্যেকদিন একটু 10-15 মিনিট সুইমিং করা যেতে পারে। হ্যাঁ, এটা ইন্টিগ্রেটেড এক্সারসাইজ বলি, এটা করা যেতে পারে। এটা তো অনেক সুগার নিয়ন্ত্রণে থাকে। আর that is not enough, and talk to check every day, every alternative weeks, talk to doctors to stay the blood glucose remain normal. And lastly, next slides, simple exercise. Simple exercise. Simple exercise means ক্যালোরি কতটা আমরা বার্ন হচ্ছি। ওয়াকিং টু ওয়াকিং হচ্ছে 200 calories per hour। ওয়াকিংস, সাইক্লিংস, গার্ডেনিংস, এই সব এই টাইপ অফ এক্সারসাইজ, এইগুলো করলে ক্যালোরি আমাদের এইখানে অলরেডি চার্টে দেওয়া আছে। এই যত এক্সারসাইজ, ভিগোরাস এক্সারসাইজ হবে, তত ক্যালোরি বার্ন হবে, তত সুগার কন্ট্রোল বা শরীরে ডায়াবেটিক কন্ট্রোল ভালো হবে। নেক্সট স্লাইড, লাইফস্টাইল হ্যাবিট টু অ্যাভয়েড। কি কি করবো আমরা? ড্রিঙ্কিং এক্সেস অ্যালকোহল, অ্যালকোহল একদম অ্যাভয়েড করে চলা উচিত। কোনো অ্যালকোহল না নেওয়াই ভালো। যদি না হয় সেক্ষেত্রে 1 to 2 স্ট্যান্ডার্ড ড্রিঙ্কস পার ডে, ইট ইজ এ মেডিসিন। অ্যাবাভ দিস ডোজ ইট উইল বি হার্মফুল ফর দি পেশেন্টস অলসো। সো এইটাকে মাথায় রাখতে হবে। ইউজিং
স্ট্রেসটাকে কিভাবে রিমুভ করা যায়, সেটা মেডিটেশনের মাধ্যমে, যোগার মাধ্যমে, হ্যাঁ, লিসেনিং মিউজিক, এই সবগুলোর মধ্যে মেডিটেশন, স্ট্রেস অ্যান্টি স্ট্রেস অ্যাক্টিভিটি যা আছে সেগুলো একটু করতে হবে, হ্যাঁ। আর ডিপ ব্রিদিংস, এটার মধ্যে একটা ডিপ ব্রিদিংস আছে, রেগুলার করা যেতে পারে। স্মোকিং, অ্যাভয়েড স্মোকিং ইজ ভেরি ভেরি ক্রুশিয়াল ফর দি ডায়াবেটিক পেশেন্ট। নেক্সট স্লাইড। এটা হচ্ছে ডুস হোয়েন ইউ আর ডায়াবেটিক। যখন তো ডায়াবেটিস ডেভেলপ করলে কি করতে হবে, এই যে ডায়াবেটিক্স যখনই ডেভেলপ করলো কতগুলো জিনিস, নো ইটস নাম্বারস, নাম্বারস মিনস কতগুলো জিনিস, এইচবিএনসি, বিএমআই, ব্লাড প্রেশার, কোলেস্ট্রল, কিডনি, এইগুলোর সঙ্গে পরিচয় পরিচয় হওয়া খুবই দরকার। কারণ এইগুলোকে নিয়ন্ত্রণে রাখতে পারলে, এইগুলোকে প্রপারলি মনিটর করলে আমরা এই রোগটা থেকে দূরে থাকতে পারবো। আর মনিটর ব্লাড সুগার every alternate day, and see ophthalmologist, regular checkup, see dentist checkup regularly, and exercise, all the regular contact with your doctor, all are necessary for reducing the diabetic burden. Next slides. Next slides. ডোন্টস অ্যান্ড ডু, এটা তো আমরা এতক্ষণ ধরে যা আলোচনা করলাম, ডোন্টস অ্যান্ড ডুস। এই রোগটা নিয়ে বেশি বেশিকে টেনশন, রোগটা নিয়ে বেশি চিন্তা করা যাবে না, রোগটা নিয়ে বেশি আলোচনা করা যাবে না। নিজের ডাক্তারবাবুর সঙ্গে রেগুলার যোগাযোগ রাখতে হবে, যা তিনি যা ওষুধ দেন সেগুলো খেতে হবে, তিনি যে এক্সারসাইজ দেন সেগুলো করতে হবে, তিনি যা ডায়েট ফুড হ্যাবিট ফুড চয়েস করে দেবেন, বা চার্ট করে দেবেন, বা কাস্টমাইজ ডায়েট চার্ট করে দেবেন, সেগুলোকে প্রপারলি ফলো আপ করলে এই ডায়াবেটিক বার্ডেন থেকে বা ডেভেলপমেন্ট অফ ডায়াবেটিক কমপ্লিকেশন থেকে দূরে থাকা যাবে। হ্যাঁ, এটাকে মাথায় রাখতে হবে। নেক্সট স্লাইড। অলওয়েজ রিমেম্বার, যেটা যেটা করতে হবে, যেটা আমরা যেটা নাটসেলে আমরা বলতে পারি, পার ডে 30 মিনিট সাইক্লিং আর এক্সারসাইজ, হেলদি ডায়েট, স্মোকিং, অ্যান্ড কন্ট্রোল অফ দি বডি ওয়েট, অ্যান্ড প্রপার স্লিপ 6 to 9 hours পার ডে। এইটা খুব জরুরি, প্রপার স্লিপ। এইটা ঠিকঠাক করলে ডায়াবেটিসটাকে সবসময় কন্ট্রোলে রাখা যাবে, নিয়ন্ত্রণে রাখা যাবে উইথ ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্ট। এইগুলো শুধু ওরাল হাইপোগ্লাইসেমিক ওষুধ খেয়ে সুস্থ থাকবে এটা হবে না, এইগুলো সবগুলো মেনটেন করলেই একটা ডায়াবেটিক পেশেন্ট সুস্থ থাকবে। ওকে, থ্যাংক ইউ। স্যার কিছু কোশ্চেন এসছে, আমি বলছি স্যার কোশ্চেন গুলো। বলো। এটা হচ্ছে স্যার, প্রথমে একজন কোশ্চেন করেছেন, ভাত হুম, বেশি খেলে কি সুগার বাড়ে? হ্যাঁ, যেটা আমরা এতক্ষণ আলোচনা করছিলাম, তুমি যেটা হচ্ছে হুম ভাত বেশি, ভাত হচ্ছে কার্বোহাইড্রেট, হাই কার্বোহাইড্রেট ডায়েট, হ্যাঁ। তো সুতরাং আমাদের হুম সবসময় রেস্ট্রিক্ট করতে হবে ভাতটাকে। আমরা যেটা বললাম, একটা প্ল্যাটারে, একটা সারাদিনের খাবারের মধ্যে 50% নিয়ার অ্যাবাউট 50% কার্বোহাইড্রেট থাকতে হবে, আর বাদ বাকি হুম প্রোটিন, ফ্যাট। সুতরাং ভাত বেশি। স্যার, ইনসুলিন কি সারা জীবন নিতে হবে? এই যে একটা ভুল কোশ্চেন আছে। ধারণা, হ্যাঁ, এটা একটা ভুল স্যার শুনতে ধারণা আছে পাচ্ছেন? ইনসুলিন নিতে আমরা এখন। হ্যাঁ, হ্যাঁ, শুনতে পাচ্ছি। তোমরা শুনতে পাচ্ছো? শুনতে পাচ্ছো? হ্যাঁ স্যার, হ্যাঁ ক্লিয়ার আছে। হ্যাঁ স্যার, অডিবল। হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ স্যার, হ্যাঁ, আপনি যেটা অডিবল হচ্ছে আছেন। একবার, হ্যাঁ, আমার ল্যাপটপটা ডিসচার্জ হয়ে গেছে, ওই জন্য বোধহয় চার্জ নেই। হ্যাঁ, আচ্ছা, যেটা বলছি, আচ্ছা। ইনসুলিন একবার নিলে নিতে হবে, এটা একদম ভুল ধারণা লোকের মধ্যে। আমরা এখন ইনিশিয়াল ডায়াগনোসিসে, যখন তুমি অ্যাকর্ডিং টু দ্য এডিএ ইউএসজি গাইডলাইন যদি দেখো, আমরা বিটা সেল প্রিজার্ভ করার জন্য ইনিশিয়ালি ইনসুলিন দিয়ে আরম্ভ করি। ফার্স্ট নিউলি ডায়াগনোস পেশেন্ট ইনিশিয়ালি যদি সে নিতে চায়, ইনসুলিন দিয়ে আরম্ভ করি, তাকে বিটা সেল প্রিজার্ভ করি, এই ইনসুলিন সিক্রিশনটা বাড়ে, আচ্ছা। আবার ওরাল হাইপোগ্লাইসেমিক ট্রান্সফার করতে পারে। আমার প্রচুর পেশেন্ট আছে যাদের আমরা ইনসুলিন দিয়ে স্টার্ট করেছি, আর ইনসুলিন বন্ধ করে এখন তারা ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্টে খুব সুন্দর আছে। স্যার, বলো। ইনসুলিন নিয়ে ওয়েট বাড়ছে, এটা কোনো অন্য সলিউশন আছে? না, না, ইনসুলিন এখন তো ওয়েট নিউট্রাল ইনসুলিন, আগে বলতাম আমরা প্রেমিক্স ইনসুলিন এরা, এখন তো আর প্রেমিক ইনসুলিন এরা নেই। এখন অনেক মলিকুল এসে গেছে, জিএলপিআরএ অ্যানালগস থেকে আরম্ভ করে ওয়েট নিউট্রাল ইনসুলিন এসে গেছে। আমরা সেগুলো ইউজ করতে পারি, কনসাসলি ইউজ করতে পারি, যাতে ওয়েটটা খুব বেশি, ইনসুলিন খুব বেশি ওয়েট বাড়ে না, বাড়তে পারে, ইনিশিয়ালি বাড়তে পারে 4-5 কেজি আমরা বাড়ি দেখি নর্মালি থেকে। কিন্তু সেটা আমরা এই বললাম, যেটা এক্সারসাইজ, খাওয়ার খাদ্য অভ্যাস থেকে কন্ট্রোলের মধ্যে থাকলে আমরা হুম। আমরা ওই ওয়েটটাকেও
মিনিমাইজ করতে পারি। হ্যাঁ, আর এখন ওয়েট নিউট্রাল ইনসুলিন এসে গেছে, যে ইনসুলিন গুলো দিলে ডাক্তারবাবুর কাছে যে বলতে আচ্ছা হবে যে আমার স্যার, ওয়েটটা। নেক্সট কোশ্চেন আছে। আই এম T2DM পেশেন্ট হুম। for last 5 years. Please আচ্ছা, suggest me which fruits can I eat. আমরা যেটা মানে প্রচুর কি কি ফ্রুটস আমরা যেটা টিএমএস এর পেশেন্ট আছে, কি ফ্রুটস তো আপনি তো বললেন স্যার ফ্রুটস খাওয়া অ্যাপল উচিত। খেতে পারে, পিয়ার্স খেতে পারে, পাপায়া খেতে পারে, ওয়াটার মেলন খেতে পারে, সব খেতে পারে। হ্যাঁ, শুধু কতগুলো ফ্রুটস, ম্যাঙ্গোস যেমন ম্যাঙ্গোস, হ্যাঁ, গ্রেপস, এইগুলো একটু অ্যাভয়েড করতে হবে। আর ম্যাক্সিমাম ফুডই খেতে পারে, কিন্তু সেটাকে আমরা কাস্টমাইজ করে দিতে হবে, পরিমাণটা বুঝে খেতে হবে। যেটা বললাম, প্রত্যেকদিন হুম, দুটো ফ্রুটস খেতেই পারে, একটা স্ন্যাক্সে খেতে পারে, একটা আফটার লাঞ্চে খেতে পারে, এইভাবে ভাগ করে খেতে পারে, ডিভাইড করে খেতে পারে। আচ্ছা নেক্সট কোশ্চেন। স্যার। হ্যাঁ স্যার, বলছে ইউরিনে পিঁপড়ে ধরা কি ডায়াবেটিস সিমটম হয়? হ্যাঁ, এটা তো একদম আনকন্ট্রোল, ইউরিনে ফ্রোথ হচ্ছে, গ্যাজা হচ্ছে ইউরিনে, এটা বেসিক্যালি না, এই সিমটমসটা হয় টাইপ 1 ডায়াবেটিস ক্ষেত্রে। বাচ্চা বলতে পারছে না, অনেকদিন ধরে ডায়াবেটিস, ও বুঝতে পারছে না, সেক্ষেত্রে পেচ্ছাপ করছে, দেখছে ইউরিনেশন করলে পিঁপড়ে এসে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা বুঝতে হবে যে ওটা একটা ডায়াবেটিস ডেভেলপ করছে, হ্যাঁ, বা করেছে অলরেডি। হ্যাঁ, এটা তো মাথায় রাখতেই হবে, এটা একটা পজিটিভ সাইন ডায়াবেটিস ডায়াগনোসিসের। হ্যাঁ।